রেকর্ড হবে লাইভ। ওই যে এক আপু গ্রুপে টেক্সট করছে তো। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। আচ্ছা আমি একটু রিপ্লাই দিচ্ছিলাম, আমি শুনতে পারিনি। নাম দুইটা বলেন তো, টপিকের শর্ট নেম দুইটা, আমি লাইভে ক্যাপশন লিখে দিই। কনজাংশন এন্ড ইন্টারজেকশন। ওকে ওকে ওকে। আচ্ছা আপনারা বলেন ফার্স্টে কোন টপিকটা শিখতে ইন্টারেস্টেড আপনারা? ছোট টপিকে বেশি আগে যাব নাকি আমরা বড় টপিক দিয়ে স্টার্ট করব? আপু কনজাংশন দিয়ে শুরু করা হোক। আর কেউ? নাজিব পাপ্পু আপনি কথা বলবেন না? আচ্ছা আমরা স্টার্ট করি। আমরা বই যেটা ফলো করছি সেটা হচ্ছে গিয়ে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। সো আমরা কনজাংশন দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। ওকে, সো যে কয়জন আমরা আছি রায়হান একটু পরে দিবে। ওকে অমিত ভাইয়া, থ্যাংক ইউ ফর রিপ্লাইং। আমি আসলে বুঝতে পেরেছি আপনি কোন ভাইয়া। আপনার মনে হয় সবসময় আর কি ওই মাইক্রোফোনের মাধ্যমে কথা বলেন ওই ভাইয়া। তো সমস্যা নেই, ক্লাসটা করতে থাকেন, আমরা ক্লাসের সাথে সাথে আপনার সাথে আরো কথা বলবো through chat. Okay, if you have any question, don't hesitate. Any one of you can ask me any sort of question regarding this class. And also if you want to talk about something else, we can actually find some time for that in between our class, not for a long time, in between. Okay, স্টার্ট করি। আচ্ছা আমরা কনজাংশন দিয়ে স্টার্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্লাইডটা একটু বলবেন আমাকে। যেহেতু এই টপিকটার ক্লাসিফিকেশন আছে, আমার মনে হলো আপনাদেরকে যদি এক্সাম্পলস বেশি দিয়ে আমি ক্লিয়ারলি বোঝাতে পারি কোনটা কিভাবে ব্যবহৃত হচ্ছে এবং কনজাংশন ইউজুয়ালি কিভাবে ব্যবহৃত হয়, তাহলে আপনাদের জন্য বেশি হবে। বোর্ডের থেকে আমরা হোয়াইট বোর্ড তো এখানে ইউজ করতেই পারবো জুমে। বোর্ডের থেকে স্লাইডের মাধ্যমে যদি এই জিনিসগুলো আমরা একটু ভালোভাবে দেখি প্রিপোজিশনের মতো, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? একজন একটু রেসপন্ড করবেন। কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি আপু শুনতে পাচ্ছি। ওকে থ্যাংক ইউ। সো কনজাংশনের ব্যাপারে আমরা কথা বলি। কনজাংশনের প্রথম জিনিসটা কি? ক্লজ, মানে সেন্টেন্সের বাক্যাংশকে আমরা যদি বলি, এটার ক্ষেত্রে ক্লজের ক্ষেত্রে যেমন জরুরি, সেন্টেন্সের ক্ষেত্রে জরুরি কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন জিনিসটা কি? সামঞ্জস্যতা বা দুইটার মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করার ক্ষেত্রে এই ওয়ার্ড গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। জিনিসটাকে অনেক ছোট মনে হয় খুবই অপ্রয়োজনীয়, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিটা ছোট ছোট জিনিসেরই অনেক ইম্পর্টেন্স আছে। তো আমরা একটু খেয়াল করে দেখি অবজেক্টিভসটা কি, কনজাংশন কি কি কাজ করে। দেখেন, আইডেন্টিফাইং ক্লজেস এন্ড সেন্টেন্সেস। সো কনজাংশনকে আমরা ক্লজ মার্কারও অনেক ক্ষেত্রে বলতে পারবো। আপনারা যখন ক্লজ, আপনাদের ক্লজের জন্য কনজাংশনটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে। দুইটা ক্লজকে একত্রে যুক্ত করে, অথবা আইডেন্টিফাইং ক্লজেস এন্ড সেন্টেন্সেস। সেন্টেন্সটা কিরকম, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, সেটা আইডেন্টিফাই করা যায়। ক্লজটা কিরকম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এখন শোনা যাচ্ছে আপু? আপনাকে তো এতক্ষণ খুঁজছিলাম, আপনি কোথায় ছিলেন? আমি বারবার শুধু আপু মানে করতেছি, একবার বের হচ্ছি করতেছি, তাও ঠিকভাবে হচ্ছিল না। যেহেতু আপু কথা বললো, আমি আপনাকে একটা কথা বলি। আপু যখন থেকে আমার ফ্রেন্ড লিস্ট আসছে, আমি ফেসবুকে খুব কম বসি, আপনি আপুর প্রোফাইল যদি দেখেন, একটার পর একটা রজনীকান্তের মিমস এবং ভিডিও শেয়ার করেন। তো খুবই খুবই মজার একটা মানুষ, আমার খুব ভালো লাগছে। আচ্ছা আমি আমার চার্জারটা কানেক্ট করতে ভুলে গেছি, আপনারা একটু ওয়েট করবেন। রিয়েলি সরি অ্যাবাউট দিস। হ্যাঁ সরি অ্যাবাউট দ্য ইন্টারাপশন। আচ্ছা
তো নাজিফ আপু, আমাদের এখানে আমরা কনজাংশন স্টার্ট করছি। তো আপনি আমাদেরকে কনজাংশনের অবজেক্টিভস গুলো একটু যদি খেয়াল করে বলেন যে আমরা আর কি কিভাবে ইউজ করতে পারি, কনজাংশন জিনিসটাকে আপনার কাছে কি মনে হয়? আপু এটা মেনলি হচ্ছে দুইটা ক্লজকে কানেক্ট করে, মানে দুইটা ক্লজকে কানেক্ট করে, এন্ড সামটাইমস এটা কি ডিপেন্ড করতে পারে একটা ক্লজের উপর একটা ক্লজ। এটা ডিপেন্ডেন্সিটার ক্ষেত্রে কোন ক্লজটা সাবঅর্ডিনেট আর ক্লজের মধ্যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ এটা আমরা বের করতে পারি ইউজুয়ালি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর আপনি জয়েন করছেন, ভালো লাগলো। একটু বেশি অ্যাক্টিভ থাকবেন ক্লাসটা। আমরা অল্প কিছু মানুষ ক্লাস করি, বাট আমরা মনে করি যে আমাদের এই ক্লাসটা অনেক বেশি চেষ্টা করবে। আমার ইংলিশ ক্লাসটা এমনি তো রেগুলার, তো সকালে ভার্সিটির ক্লাস, আজকে কুইজও ছিল, কুইজও দিলাম, ডক্টরের কাছেও গেলাম, বাট এইটা করলে আমার কেন জানি মানে অনেক রিলিফ লাগে। খুব অল্প কিছু মানুষ, বাট সবাই মিলে মানে একদম ফ্রেন্ডলি একটা রিলেশনশিপের মধ্যে দিয়ে একদম পড়াশোনাটা হয়, ভালোই লাগে। এক্স্যাক্টলি। সো এটা নিয়ে আমার খুব ভালো লাগলো আপনার ফিডব্যাক শুনে। আমি অ্যাকচুয়ালি খুব হ্যাপি। আমরা যত অল্প মানুষই হই না কেন, যদি ফ্রুটফুল একটা লার্নিং হয়, মানে শেয়ারিং এর মাধ্যমে লার্নিংটা সবসময় বেটার হয়, যেটা স্যারও বলেন সবসময়। সো ওইটা হলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, ব্যাক টু স্টাডি। আচ্ছা, সো আইডেন্টিফাইং ক্লজেস এন্ড সেন্টেন্সেস, কোঅর্ডিনেটিং কোরিলেটিভ ইফ কনজাংশনস কারেক্টলি। হ্যাঁ, ইউজিং কোঅর্ডিনেটিং মানে কি একটার সাথে একটা সম্পর্ক সৃষ্টি করা, একটার সাথে একটা কানেকশন সৃষ্টি করা বা যোগসূত্র সৃষ্টি করা, মানে সেন্টেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, সো এইগুলোর ক্ষেত্রে মানে কনজাংশনটা বেশি ইউজ হয়। ইউজিং সাবঅর্ডিনেট কনজাংশনস এন্ড কনজাংটিভ ইফ অ্যাডভার্বস কারেক্টলি। এখানে কিন্তু একটা বিষয় আছে। সো কনজাংটিভ অ্যাডভার্বস যখন আমরা পড়বো তখন আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সো আমি এখনই আপনাদেরকে এটার সম্পর্কে খুব বেশি বলে বেশি কনফিউজ করতে চাচ্ছি না। সো কারেক্ট পাঞ্চুয়েশন, আপনি মনে করবেন যে পাঞ্চুয়েশনের জন্য কনজাংশনটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কোন সেন্টেন্সে কোন জায়গায় আমি কনজাংশন হচ্ছে ওটা না বুঝে আমি কিন্তু কমা দিতে পারবো না। আপনারা আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, কন্ডিশনালের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি ইউজ হয়। ইফ অনলি, তারপর ইফ এর পরে যদি হয়, এরকম আমরা অনেক কিছুর এক্সাম্পল দেখবো। তো এই একটা টপিকের সাথে দেখেন সেন্টেন্স রিলেটেড, আমরা যদি ক্লজ রিলেটেড, এরপরে রিলেটেড কনজাংশনের এর সাথে আবার অ্যাডভার্ব রিলেটেড। So we can say a lot of things depend on this one simple word, one simple word conjunction. So ekhane ki a group of words that connect clauses, sentences, or they identify what sort of sentence they are or clause they are. Basically এটা হচ্ছে conjunction এর বেসিকটা। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে এখানে? কেউ কোনো কিছু বুঝতে পারেনি? হ্যাঁ বলেন আপু। না আপু, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে যাই। আচ্ছা, বর্ণনা করার ক্ষেত্রেও কিন্তু হয় কনজাংশন। সো আমরা একটু দেখি কি কি কনজাংশন আছে। What is it? So the word conjunction coined from Latin word conjugere বা join together. Conjugere থেকে আসছে। সো আমি মজার বিষয় হচ্ছে আমি ল্যাটিন শেখা স্টার্ট করছি। সো এখন আমি বুঝতে পারতেছি ইংলিশের সাথে ল্যাটিনের সম্পর্কটা কিরকম। তার হচ্ছে কাজিন সিস্টার্স কাইন্ড অফ। সো তো কনজাংশনটা কিভাবে আসছে? কনজুগেট বা জয়েন টুগেদার থেকে কনজাংশনটা আসে। কনজাংশনস আর ওয়ার্ডস দ্যাট লিঙ্ক ওয়ার্ডস, phrases, clause and sentences like peanut butter and jelly. I like peanut butter and jelly. And jelly এবং কি কনজাংশন। এবং কি করলো? ওয়ার্ডের মধ্যে কিন্তু সম্পর্ক সৃষ্টি করলো, একটা সেন্টেন্সের সাথে একটা ওয়ার্ডের সম্পর্ক ক্রিয়েট করে ফেললো। আপনারা দেখেন কি কনসেপ্ট গুলোর মধ্যে কি কি আছে। লিঙ্কার অর জয়েন ওয়ার্ডস, দুইটার মধ্যে যোগসূত্র ক্রিয়েট করা, এটাকে স্কচ টেপ বলা যাইতে পারে। একটা টেপ দিয়ে আমরা লাগাই দিলাম দুইটা সেন্টেন্সকে, এটা হচ্ছে স্কচ টেপ অফ গ্রামাটিক্যাল ওয়ার্ডস। অ্যাভয়েডিং ইন দ্য টেক্সট সিমস লাইক বুলেট পয়েন্ট। এটার অর্থটা যদি আমরা বলি যে বুলেট পয়েন্ট আকারে আমরা খালি জাস্ট মেইন পয়েন্ট গুলো বুঝি না, বাট যখন আমরা একটা এসে লিখবো তখন বা একটা প্যারাগ্রাফ লিখতে যাই, কোনো কিছু সুন্দর করে বর্ণনা করতে যাই, তখন আমাদের কি লাগবে? ওই যে সংযুক্তিকরণের যে ব্যাপারটা আছে, যে যোগসূত্র সৃষ্টি করার যে ওয়ার্ড গুলোর দরকার আছে, সেই ওয়ার্ড গুলো কনজাংশন আমাদেরকে প্রোভাইড করে। সো যাতে আমরা একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সের সম্পর্ক রাখতে পারি। আমি যদি লিখি রহিম ইজ গুড গাই, রহিম ইজ স্টুডিয়াস, রহিম ইজ হার্ড ওয়ার্কিং, এরকম প্রত্যেকটা জায়গায় যদি রহিম রহিম লিখি যেরকম খারাপ লাগে, বাট এরকম যদি লিখি যে Rahim is a good guy and a hard working Rahim is a good and hard working guy,
তাহলে এন্ড দিয়ে কিন্তু দুটাকে যোগসূত্র করা যায়। আপনারা কি বুঝতে পারছেন এখন ক্লিয়ারলি? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? থাকলে আমাকে বলতে পারেন। কোনো কনফিউশন আছে? মনে হচ্ছে কোনো কনফিউশন নেই। ওকে, Proceed. থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কনজাংশনস এর মধ্যে দেখেন নাম্বার অফ সেন্টেন্সেস ফর্মিং কমপ্লিট স্টেটমেন্ট। হ্যাঁ, অনেকগুলো সেন্টেন্সেস থাকতে পারে, সেটাকে একসাথে যোগ করে আমরা অর্থবোধক একটা বাক্য তৈরি করি। হ্যাঁ, তো কি হয়, অনেকগুলো নিরর্থক বোধক শব্দকে বা বাক্যকে আমরা একত্রে নিয়ে কনজাংশনের সাথে একসাথে যোগসূত্র ক্রিয়েট করে বা যোগসূত্রের মাধ্যমে একটা নতুন সেন্টেন্সেস তৈরি করতে পারি। একটা না, অনেক সেন্টেন্সেস তৈরি করতে পারি, যেটা আমি একটু আগে রহিমের ক্ষেত্রে বললাম। নাজিফা আপু, আপনি একটা সেন্টেন্স বলেন যেখানে যে কোনো একটা কনজাংশনের মাধ্যমে আমরা ইউজ করতে পারি। যেমন এখানে দেখেন, মাইকেল হ্যাজ আ ফ্রেন্ড হু ইজ রিচ। হু ইজ রিচ, ঠিক আছে, তার বন্ধু, মাইকেলের বন্ধু কি হু ইজ রিচ। সো নাজিফা আপু, আপনি একটা সেন্টেন্স বলেন। আপু কি শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছেন, চিন্তা হ্যাঁ, করতেছি। বলেন। আচ্ছা, That was my pen which was stolen. That is my pen which was stolen. that is my pen which was stolen. So that is my pen, it's a sentence itself, বা আমরা একটা মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। সো which was stolen টা কি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, দুইটা ক্লজ একত্রে করলো কি which was, যে এই কলমটা চুরি হয়েছিল সেটাই আমার, এইটা বোঝাতে এই ব্যবহৃত হচ্ছে whichটা। হ্যাঁ, দুইটার মধ্যে একটা সম্পর্ক বা যোগসূত্র সৃষ্টি করেছে। আচ্ছা, কোনো কনফিউশন এখানে? দেখেন, conjunction are words which connect sentences, clauses or group of words। কি কি করে? sentences, যেটা আমি আগে বললাম, clauses, group of words. Some learners know them as connectors or joining words। কি কি কিভাবে হয়? যদি কেউ বলে যে কানেক্টরস কই, তোমার সেন্টেন্সে কানেক্টরস নাই, আমি এরকম অনেকে কমপ্লেইন করেন আপনার আর সব ঠিক আছে, বাট আপনি লিঙ্কিং ওয়ার্ডস বা জয়নিং ওয়ার্ডস গুলো কম ইউজ করেন। সো সেই ক্ষেত্রে কি হবে, এইটাকে কনজাংশনকে কানেক্টর ওয়ার্ডস বা জয়নিং ওয়ার্ডস মানে যাহাই লাও তাহাই কদু হিসেবে জানি আমরা, ঠিক আছে। সো এরপরে আমরা দেখি সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে হয়। নাম্বার অফ ওয়ার্ডস ফর্মিং কমপ্লিট স্টেটমেন্ট, যেটা আমি বললাম, অনেকগুলো নিরর্থবোধক শব্দ মানে শব্দাংশ বা বাক্যাংশকে একত্রে যুক্ত করে অর্থবোধক একটা বাক্য তৈরি করে। ক্লজের ক্ষেত্রে কি, একটা পার্ট মানে একটা বাক্যাংশকে অন্যান্য বাক্যাংশের সাথে যুক্ত করে, অন্য বাক্যাংশের সাথে যুক্ত করে ক্লজের ক্ষেত্রে কি হয়, নতুন একটা বাক্য তৈরি করে। হ্যাঁ, তো এরপরে কি, she is crying because you were unkind। why she is crying? because you were unkind। she was crying, এটা কিন্তু একটা সেন্টেন্স হতে পারে, বাট কেন কান্না করছে এটা যদি আমরা একসাথে যোগ করতে যাই তখন কি হয়, because you were unkind। আচ্ছা, আমরা ইউজুয়ালি কি জানি, কনজাংশন একটা পিকটি চ্যাপ্টার, এটার মধ্যে তেমন কোনো ডিফিকাল্টিস নাই, বাট কিছু জায়গায় যেহেতু আমরা এখানে সময় দিয়ে পড়ছি, আপনারাও টাইম ইনভেস্ট করছেন, আমি চাচ্ছি আপনারা কনজাংশনটা ভালোভাবে আয়ত্ত করেন, কারণ আপনারা যখন লেখা স্টার্ট করবেন বা আপনাদের যদি সেন্টেন্স কারেকশন আসবে তখন কিন্তু শুধু এন্ড, বাট, বিকজ এই তিনটা কনজাংশন মাথায় রাখলে হবে না, অনেক কনজাংশন জানতে হবে। তো এই জন্য আমার এই আটা। আচ্ছা, আরেকটা মেসেজ মনে হয় আসছে, একটু চেক করে দেখি। লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এখানে কি কারো কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, যেহেতু নেই আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। টাইপস অফ কনজাংশন কি কি আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন, কনজাংটিভ অ্যাডভার্বস। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা ক্লাসিফিকেশন আছে। সো আমরা একটা একটা করে দেখব। কোঅর্ডিনেটিং কনজাংশনস কি, সাবঅর্ডিনেটিং কনজাংশন কি, কোরিলেটিভ কনজাংশন কি, কনজাংটিভ অ্যাডভার্বস কি, কেন, এটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো। আচ্ছা, সো আপনাদের কাছে কম্পিটিটিভ এক্সাম বইটা কি আছে? না থাকলেও কোনো প্রবলেম নেই, আপনারা একটু রেসপন্ড করবেন। কারো কাছে থাকলে আমাকে একটু বলবেন যদি থেকে থাকে। আচ্ছা, আর যদি কেউই না ফলো করেন সমস্যা নেই, আপনারা একটু বইটা কাইন্ডলি প্র্যাকটিসের জন্য নেবেন, বেশ ভালো।
আচ্ছা অমিত ভাইয়া আপনার কাছে আছে। আচ্ছা হ্যাঁ আপনি দেখতে আপনি তো পাস্ট কোয়েশ্চেনস গুলো দেখেছেন মনে হয়, ওখান থেকে দেখবেন যে অনেক রকম কিন্তু কনজাংশন রিলেটেড অনেক কোয়েশ্চেন আসে। সো আমরা সেই জন্য ক্লাসিফিকেশন গুলো জানবো এবং কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেটাও জানবো। আচ্ছা আমরা এখন কোঅর্ডিনেটিং কনজাংশনটা করব। এক ধরনের কনজাংশন, সেটা কি হয়, দুইটা ইকুয়াল ইম্পর্টেন্সের ওয়ার্ডস বা সেন্টেন্স কে কানেক্ট করে। কি করে? ইকুয়াল ইম্পর্টেন্স মানে একটা একটার থেকে কম না, একই রকম মানে ইকুয়ালি জরুরি দুইটা শব্দ বা দুইটা বাক্যকে করে। যেমন হচ্ছে দেয়ার আর 7, আমরা একটু দেখি কি কি, আমরা এক্সাম্পল থেকে শিখি, ডেফিনেশন থেকে এক্সাম্পল ইজিয়ার হবে বুঝতে। দেয়ার আর 7 কোঅর্ডিনেটিং কনজাংশনস কি কি? but, or, so, and yet, for, nor। ঠিক আছে, কেমন একটা একটু খেয়াল করে দেখেন কিরকম হয়। I like coffee, দেখেন পাঞ্চুয়েশন কিন্তু চলে আসলো, কমা, but my wife prefers tea। এখন কি? but my wife prefers tea। so my wife prefers tea, এটা একটা কি ইন্ডিপেন্ডেন্ট মিনিং আছে এটার, এটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব একটা মিনিং আছে। এটা কিন্তু যদি নাও লিখি, দুইটা আলাদা আলাদা সেন্টেন্স কিন্তু এটা। আই লাইক কফি, এটাকেও কিন্তু আমরা একটা সেন্টেন্স হিসেবে লিখতে পারি, কিন্তু এই ইকুয়াল ইম্পর্টেন্স এর দুইটা যে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, তাদেরকে একত্রে যুক্ত করলো কে? বাট। তো আমরা কি বুঝতে পারছি এখন কোঅর্ডিনেশনটা কি হচ্ছে? দুইটা ইকুয়াল জিনিসের মধ্যে বা ইকুয়ালি ইন্ডিপেন্ডেন্ট দুইটা ওয়ার্ডের মধ্যে বা ক্লজের মধ্যে বা সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? যোগসূত্র সৃষ্টি করে কোঅর্ডিনেটিং কনজাংশন। বাট মাই ওয়াইফ প্রেফারস টি, এখানে বাট হচ্ছে গিয়ে কি কনজাংশন, কোনটা? কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, উড ইউ প্রেফার কফি অর টি, এখানে দেখেন কফি অর টি দুটো একই জাতীয় জিনিস, সমজাতীয় জিনিস, কিন্তু তাদের মধ্যে কি যোগসূত্র কে সৃষ্টি করলো? সেটা হচ্ছে গিয়ে অর, টি। কফি অর টি সেটা হচ্ছে অর। আচ্ছা, আই হ্যাভ ড্রাঙ্ক 6 কাপস অফ কফি টুডে, সো আই হ্যাভ গট আন হেডেক। I've got a headache। So এখানে কি হচ্ছে, কি অর্থে? দেখেন I've got a headache ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স, আর I have drunk 6 cups of coffee, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। সো দুইটার মধ্যে কে যোগসূত্র সৃষ্টি করলো? সো আমরা কি দেখতে পাচ্ছি? but, or, so, and yet, for, nor, এগুলো সব হচ্ছে গিয়ে কি সমজাতীয় বা সমান ইম্পর্টেন্সের দুইটা জিনিসের মধ্যে যোগসূত্র সৃষ্টি করে। সেটা সেন্টেন্স হতে পারে, ওয়ার্ড হতে পারে, এই দুটাকে কানেক্ট করে। আপনাদের কারো কোনো কনফিউশন আছে? জাহিদুল ভাইয়া আপনি বলেন। জি না আপু, কনফার্ম করেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, এরপর এক্সাম্পলে দেখি আমরা একটু। আই টেক মিল্ক এন্ড সুগার ইন মাই টি। আচ্ছা, he is 72, yet he still swims, runs and plays football regularly। দেখেন এখানে কিন্তু দুইটা কনজাংশন আমরা আইডেন্টিফাই করতে পারি, and একটা কনজাংশন, আবার yet একটা কনজাংশন, কিন্তু এখানে runs and plays এর মধ্যে কি and দিয়ে যুক্ত করলো, আর yetটা করলো দুইটা আলাদা সেন্টেন্সকে যুক্ত করলো। সো আমরা মানে বেশি ইম্পর্টেন্ট কনজাংশন কোনটা? yet। আপনাদের কাছে কনফিউজ হতে পারে, আপু ওখানে এন্ড আছে, এখানে তো এন্ড আছে। দেখেন দুইটা ওয়ার্ডের থেকে দুইটা সেন্টেন্সকে যে কানেক্ট করলো, তার ইম্পর্টেন্সটা কিন্তু এখানে বেশি। কিরকম কোঅর্ডিনেশন দেখেন, আমরা কনজাংশন কোঅর্ডিনেট কে করলো? এই যে yet he still swims, runs and plays football regularly। এটা একটা আলাদা অর্থে একটা বাক্য ব্যবহৃত হতে পারে না, এটা একটা সম্পূর্ণ বাক্য কিন্তু। he still swims, runs and plays football regularly। আবার কি he is 72, সে তার বয়স কত? 72। এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। তো তাদের দুজনকে একত্রে যোগ কে করলো? yet দ্বারা করা হলো। আচ্ছা, she must have been very hungry for she ate everything immediately। কি হলো? she ate everything, সে তাড়াতাড়ি সব খেয়ে ফেললো। আবার ওখানে কি she must have been very hungry, মানে কি তার নিশ্চয়ই অনেক ক্ষুধা লেগেছিল। দুইটা আলাদা বাক্যকে, যেটা সম্পূর্ণ বাক্য, একটা কিন্তু আরেকটার উপর ডিপেন্ডেন্ট না, একটা কিন্তু দুইটা কিন্তু আলাদা বাক্য হিসেবে আমরা ব্যবহৃত করতে পারি, কিন্তু ব্যবহার হতে পারে, কিন্তু তাদের ওই যে আলাদা বাক্যগুলোকে একত্রে যোগ করলো কে? এই কোঅর্ডিনেটিং কনজাংশন। সুইজারল্যান্ড
Switzerland is not in the European Union, nor is it a member of NATO. So একটু খেয়াল করে দেখেন, Switzerland is not in the European Union, nor is it a member of NATO. So আমরা এখানে দেখেন, এটাকে আপনারা আবার সাধারণ জ্ঞানের নিয়েন না, এই জিনিসগুলো কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হয়। আই ডোন্ট নো, মেবি এখন এটা ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে আছে, সো একটু চেক করে নিন। আচ্ছা, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, ডোন্ট টেক ইট ফর মানে গ্রান্টেড, লাইক দিস ইজ হোয়াট আই লার্নড ফ্রম হিয়ার এন্ড দিস ইজ কারেক্ট। কিরকম আমি ইনফরমেশনটার ব্যাপার বলছি, কেউ কেউ কয়েকদিন পর পর কিন্তু বিভিন্ন নেটো বা ইউরোপিয়ান থেকে অনেকে বের হয়ে যায়, সো আপনারা চেক করে নিন। আচ্ছা, so Switzerland is not in the European Union, nor is it a member of NATO. দেখেন, কেউ কি কিছু বলবেন? I'm back. ও ব্রো, হাই, কি অবস্থা? হাস্যকর। কি হাস্যকর? I support Brazil. হ্যাঁ, I support Brazil. হাস্যকর হাস্যকর ভাইয়াকে হাস্যকর মার্কার ভোট দেওয়া উচিত। I support Brazil. ধন্যবাদ। কে, কেন, কি হয়েছে? আপনাদের জন্য। আমার জন্য কেন? হ্যাঁ, ভালো লাগে। সকালবেলা দেখছি, ঠিক আছে, অনেক কষ্ট ও, দেখছি এবং আমার যে পারপাসটা অনেকবার সেটা করে নাই। আই হ্যাভ টু বি অনেস্ট হিয়ার। আপু একদমই মানে ছন্ন ছাড়া খেলা। ছন্ন না ছাড়া না, খেলা। আজকে আমার কাছে আপনি দেখছেন, আপনারা দেখছেন কি পরিমাণ ফাউল করে আর্জেন্টিনার মানুষজন, কয়জনে ইয়েলো কার্ড খাইছে আজকে, তারপর হচ্ছে বেচারা নেইমারের প্যান্টটাই ছিঁড়ে দিচ্ছে, তবে ভাই প্যান্টটাই ছিঁড়ে দিল। হ্যাঁ, তবে আজকে এরকম গোল দেওয়ার পর কিন্তু একটু নাটক করছে, ইয়া করছে, হয় চাইছে যে একটু না, টাইমটা ওয়েস্ট চাইতে হোক। পায়ে গেলে অনেক কিছু এরকম হয় আসলে, ঠিক আছে, এরকম কোনো দলই হয়। ভালো খেলে নাই, কোনো দলই ভালো খেলে নাই, একদম ফালতু। এরা আগামী 50 বছরে ওয়ার্ল্ড কাপের ধারে কাছে যাইতে হবে। এদের অনেক মানে ইমপ্রুভ করতে হবে এটা। 50 বছর অনেক সময় তবে আজকে রেহান, 50 বছর অনেক সময়। তুমি একটু খেয়াল করো যে 2002 সালে ব্রাজিলের খেলা ছিল কি, আর আজকে 2002 সাল বাদ দিলাম, 2012 হ্যাঁ সাল ভাই, কথা চিন্তা করো। 2 সাল তো হ্যাঁ 2022 তো অনেক পরের কথা। ভাই ইয়াটা ভাই ওই যে ভাই ইয়াটা ওই কথাটা যে শেষ কি করতে বললাম দাও। ওই 2002 থেকে 2014 এর মধ্যে ব্রাজিলের যে অধপতন, 12 বছরের যে অধপতন, মানে 12 বছর লাগে না একটা দলের উঠতে পড়তে, 7-8 বছরও চেঞ্জ হয়ে যায়। এমন হতে পারে 7-8 বছরের খেলা ভালো হতেও পারে, কিন্তু সেই লক্ষণটা আপাতত পাচ্ছি না। মানে এখন যেই খেলা খেলেছে তারা সেমিফাইনাল পর্যন্ত, ফাইনাল বিশ্বকাপে যেতে পারবে কিনা, কোয়ার্টার ফাইনালে জিততে পারবে কিনা, এটা নিয়ে এখন কনফিউশন। ডেনমার্কের সাথে পারবে কিনা, ইংল্যান্ডের সাথে পারবে কিনা, জার্মানি, আসলে ইতালি, বেলজিয়াম একটার সাথে পারবে না এই মুহূর্তে যদি খেলা হয়। বলো রায়হান, কি বলছিল? হ্যাঁ ভাই ঠিক আছে। আর ওইটাই, আর তাছাড়া ওইটা ভাই ওই যে ওই এর আগের বিশ্বকাপে যে ভাই ওই যে বেলজিয়ামের কাছে যে ভাই হারলো না ভাই, বেলজিয়ামের কাছে কিন্তু হারছে ব্রাজিল। ওই সময় কিন্তু ভাই ওই যে কর্তোয়া যে সেভ গুলা করছে, মানে ওই সময় ব্রাজিল কিন্তু সেই খুব ভালো লাগছে ওই টিম। আচ্ছা, অ্যালিসন বেকার কি রিটায়ারমেন্টে গেছেন? না না না, তাহলে হয়তো তারা খেলে আনলো না না কেন? এবার গোলকিপারটা কে? এডারসন, এটা আছে মোটামুটি। এই দুইজনই একজন হলো ম্যান সিটির আর একজন হলো আমি জানি লিভারপুলের। লিভারপুল, হ্যাঁ, বাট ঘটনা হচ্ছে এখন তো ক্লাব ফুটবল চলতেছে না, এমনি ওখানে তো ইউরোপ। হ্যাঁ, এখন আসলে বুঝি নাই, হয়তো কোনো একটা সমস্যা আছে হয়তো, এর জন্য হয়তো এখন। হ্যাঁ, ওই তো ভালো গোল কি দিতে। আর ওইটা আসলে ডি ম্যারিয়ার, আমি হিউজ ফ্যান অফ অ্যালিসন বেকার অ্যাকচুয়ালি, বলো তো। হ্যাঁ তারপরে মানে আসলে আর্জেন্টিনাও যে ওরকম ভালো খেলে দিচ্ছে তা না, আর্জেন্টিনা ওই হুজুগে জিতে গেছে, মানে ওই একটা চান্স পায়া মানে ডিফেন্ডার একটা মানে ল্যাকেজ করে ফেলছে, এই হিসেবে আর কি চান্স পাই গেছে, তাছাড়া কিছু না। সমস্যা নাই, আচ্ছা আজকে টপিক কি? সমস্যা নাই, হয় মাঝে মধ্যে। তাও তো মেসি একটা কাপ নিয়ে গেছে বাসায়, ওইটাই হ্যাঁ তুমি অনেকখানি মিস করে ফেলছো। আর স্যারের কথাটা আমার খুব ভালো লাগছে, একটা দলের উত্থান পতন হতে বেশি টাইম লাগে না। যেমন জার্মানির অবস্থা বর্তমানে যে অবস্থা আমরা দেখতে পাই, জার্মানিও কিন্তু তার ছন্দ পতন হয়েছে, তাদেরও ইমপ্রুভমেন্ট করার অনেক জায়গা আছে। আসলে
এটা একটা বিষয়। বাট ব্রাজিলের খেলা আজকে আমি খুবই হতাশ। এইরকম ভাবে মানে আশা করি না যে থাম করে আচ্ছা, আমরা এইভাবে একটা মানে খেলার অলমোস্ট আলোচনা ফাঁকা থেকে মারতে ফিরে আসি, গোল দিয়ে অনেক রাত দিচ্ছে। হয়ে যাচ্ছে, আমরা পড়াশোনা হ্যাঁ ফিরে আসি। জি স্যার। আচ্ছা আচ্ছা আজকে কনজাংশন না কনজাংশন হ্যাঁ কনজাংশন আর আচ্ছা ইন্টারজেকশন। সমস্যা সো নেই। আচ্ছা আমরা অলরেডি যেটুকু রেকর্ড তো মিস হচ্ছে রেকর্ড তুমি করাই হয়েছে, হ্যাঁ রেকর্ড তো করা এটা লাইভে আছে, তুমি দেখে নিও। সো ও লাইভ বেসিক্যালি হচ্ছে, আমরা যেটা হ্যাঁ লাইভ হচ্ছে। ও সো এফবিতে লাইভ হচ্ছে না? ইউ আর ডিসকাসিং এভরিথিং ইন অন লাইভ রাইট নাও। আচ্ছা 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 সো ঠিক আছে ওকে। ঘটনা হচ্ছে ঘটনাটা হচ্ছে এখানে আমরা সুইজারল্যান্ড ইজ নট ইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, আলাদা একটা সেন্টেন্স, এর একটা অর্থপূর্ণ একটা সেন্টেন্স। আর ওখানে ইট ইজ আ মেম্বার অফ নেটো, এখানে নট দিয়ে কি বোঝাচ্ছে, সে ওইটারও মেম্বার না এইটারও মেম্বার না, দুইটা অর্থে বোঝাচ্ছে, নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে। বাট কোঅর্ডিনেশন কিন্তু দুইটার মধ্যেই হচ্ছে। ইট ইজ নট আ মেম্বার অফ নেটো, এটা যদি আমরা লিখি এটাকে একটা অর্থপূর্ণ বাক্য হয়। অর্থপূর্ণ দুইটা বাক্যকে একত্রে কে যুক্ত করে? কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা তো আপনাদের কনফিউশনটা কি গিয়েছে? আর রায়হান এখানে কিছু লিস্ট আছে দেখে নিতে পারো, বাট, অলসো এন্ড ইয়েট, এগুলো হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশনস এর মধ্যে পড়ে। আচ্ছা এরপর আমরা দেখি ফাংশনস অফ এটা, যেটা আমরা দেখলাম সো দিয়ে কি হয়, সিকোয়েন্স বোঝায়। হি ওয়াজ ভেরি হাংরি সো হি এট অল দ্য কেকস। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন একটার সাথে মানে সিকোয়েন্স বুঝালে বা কনসিকুয়েন্স মানে কোনো কিছুর ফলাফল বুঝালে, ব্রাজিল প্লেড স্টুপিডলি দ্যাটস সো দে লস্ট দ্য ম্যাচ। হ্যাঁ সো এটা যদি আমি বলি তারা ভুলভাবে বা মতো খেলার কারণে তারা আজকে ম্যাচ হেরে গেল, সো এটার ফলাফলটা বোঝাতে কিন্তু সো ব্যবহৃত হতে পারে। আবার কি হয়, বাট দিয়ে কি হয়, কন্ট্রাস্ট বা বৈপরীত্য ব্যবহৃত হয়। কি হয়, আই ইট কেক বাট আই নেভার ইট বিস্কিটস, আই ডোন্ট লাইক দ্যাম। আচ্ছা কেন খাই না, কন্ট্রাস্ট বুঝতে, আমি কি খাই, কেক খাই বাট আমি বিস্কিট খাই না, এটা হচ্ছে কি আমি কখনোই বিস্কিট খাই না, এটা হচ্ছে কন্ট্রাস্ট। আচ্ছা পরের ক্ষেত্রে কি হয়, এক্সপ্লেইনিং। হ্যাঁ ওয়াই, কোনো কারণের অর্থ ব্যবহৃত বা কারণ বুঝাতে বা এক্সপ্লেনেশনের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে ফর ব্যবহৃত হয়। হি ইজ ওভারওয়েট ফর হি ইটস টু মেনি কেকস এন্ড বিস্কিটস, সে কেন ওভারওয়েট সেটা মানে রিজনটা কি বা পিছনের কারণটা কি, সেই কারণটার বোঝানোর জন্য ফর ব্যবহৃত হয়। কারণ হচ্ছে গিয়ে কিসের জন্য সে অতিরিক্ত ওজন, হ্যাঁ তার কারণ সে বেশি কেক খায় বা বিস্কিট খায়। এন্ড কি হয়, একই ধরনের জিনিসকে সাথে সংযুক্ত করতে কি হয়, এন্ড ব্যবহৃত হয়। সো দেখেন কেক আর বিস্কিট দিয়ে কিন্তু সবগুলো এক্সাম্পল এখানে। সো আমরা কি বলতে পারি যে এই সবগুলো অর্থে কিন্তু আমরা একই ওয়ার্ড গুলাকে বিভিন্ন অর্থে ব্যবহার করার জন্য এই কনজাংশন গুলো ব্যবহার করতে পারি। বৈপরীত্য হয় তাহলে ফর হবে অনেক ক্ষেত্রে, আবার যদি কন্ট্রাস্ট বৈপরীত্য হয় সেক্ষেত্রে বাট হবে, আবার যদি কোনো কারণ বোঝানোর জন্য ব্যবহৃত হয় তখন কি হবে, ফর ব্যবহৃত হবে, আর যদি মানে কোনো কিছুর ফলাফল বোঝাতে হয় তখন হবে সো। আবার একই ধরনের জিনিস যদি হয়, হিজ ফেভারিট স্ন্যাক্স আর কেকস এন্ড বিস্কিটস, সো সেটা কি তার নাস্তা কোনগুলো পছন্দ, কেকস এন্ড বিস্কিটস। সো এটা বোঝানোর জন্য কি হয়, ব্যবহৃত হয় এন্ড। আচ্ছা তবে একটা কোশ্চেন, জি ওই এখানে যে ফর, হ্যাঁ এই ফরের যে উদাহরণটা, তো এখানে কি সবসময় ফরের যখন ফর দিয়া পরের ক্লোজটা শুরু হবে তখন কি সবসময় এখানে কমা থাকবে? ভাইয়া এইটা পাঞ্চুয়েশন যখন পড়াবো আমি এটা লাস্টে একটা আপনি এখানে মিস করছেন, আপনাকে আমি আরেকবার একটু নিয়ে যাই। দেখেন এই দেখেন এই একদম শুরুর স্লাইডে হচ্ছে কারেক্ট পাঞ্চুয়েশনের ব্যাপারে আছে। তো কনজাংশনের আগে ইউজুয়ালি পাঞ্চুয়েশনটা বসে, কমা বসে। পাঞ্চুয়েশন কোথায় বসে এটা আবার কি করে, কনজাংশন আমাদেরকে বুঝায় দেয় যে হ্যাঁ তুমি এখন সংযুক্ত করতেছো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স, এখন তুমি একটা পাঞ্চুয়েশন ইউজ করবা। সেটা আমি লাস্টের দিকে যখন আমরা ইউজ করব তখন মানে বুঝাবো, তখন হচ্ছে কি আপনি এটা অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা সবসময় যে দিতে হবে তা না, বাট অধিকাংশ ক্ষেত্রে দিতে পারে ভালো হয়। যেমন আই লাইক কফি কমা দিয়ে বাট মাই ওয়াইফ প্রেফারস টি, আপনার এটা কিন্তু কারেক্ট। তো এখানে আই লাইক কফি একটা সেন্টেন্স, একটু পজ নিচ্ছি, কমা কি বোঝায়, পজ নেওয়া বা বিরতি বোঝায়, অল্প একটু বিরতি নিয়ে আবার কি, বাট মাই ওয়াইফ প্রেফারস টি। সো এটাই হচ্ছে কমার কাজ। সো এখানে এই দেখেন আবার এই যে আই টেক মিল্ক এন্ড সুগার ইন মাই টি, এখানে কি হলো,
দুইটা ওয়ার্ডকে যুক্ত করছে, এখানে কিন্তু আমার কমার দরকার নেই, দুইটা ওয়ার্ডকে যুক্ত করে ফেলবো, তো এখন কিন্তু আমার কমার দরকার নেই। আবার এন্ড এর আগে অনেক সময় বা এন্ড এর পরেও কিন্তু কমা ইউজ হয়, তো ওইটা আবার একটা আলাদা বিষয়, ওটা অক্সফোর্ড কমা বলে। আচ্ছা, এখন আসি আমরা নেক্সট কোনটাতে আছিলাম। হ্যাঁ, দেখেন ফর এর ক্ষেত্রে আপনি ইউজও করতে পারেন, অনেক ক্ষেত্রে নাও করতে পারেন। আমরা এখন দেখবো, হ্যাঁ এটা শেষ, আমরা এখন নেক্সট এক্সাম্পলে দেখি নর দিয়ে কি হয়। নর বুঝালে কি হয়, দুইটা কন্ট্রাস্টিং গ্রামাটিক্যালি নেগেটিভ ওয়ার্ড, নর কি হয় না বোঝানোর ক্ষেত্রে বা নেগেটিভ অর্থ বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। হি ডাজ নট লাইক, হি ডাজন্ট ইট কেক, নর ডাজ হি ইট বিস্কিটস। কি, হি ডাজ নট ইট কেক nor does he eat biscuits, মানে সে এইটাও খায় না, কেকও খায় না, সে আবার বিস্কিটসও খায় না, দুইটাতেই না। অর বুঝালে কি বুঝায়, অল্টারনেটিভ, এইটা অথবা ওইটা, দুইটার মধ্যে যে কোনো একটাকে বোঝানোর ক্ষেত্রে অর ব্যবহৃত হয়। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে ইয়েটের ক্ষেত্রে আমরা একটু দেখি এক্সাম্পলটা কি, would you like cake or biscuits with your, যে কোনো একটা, কেক নিবা নাকি বিস্কিট নিবা, দুইটার মধ্যে যে কোনো একটা। would you prefer tea or coffee, টি আর কফির মধ্যে কি, দুইটার মধ্যে যে কোনো একটাকে চুজ করতে বলা হচ্ছে বা সিলেক্ট করতে বলা হচ্ছে। আচ্ছা, হি ইজ ওভারওয়েট and he feels terrible yet he continues to eat lots of cakes and biscuits। কি, yet দিয়ে কি হচ্ছে, কন্ট্রাস্ট বোঝাচ্ছে, despite something, মানে ধরেন কোনো একটা কিছু হচ্ছে তারপরও সে ওই কাজটা কন্টিনিউ করে যাচ্ছে। হতে পারে যে it's raining yet he is going to go outside for work, মানে কি, yet he is going to go outside মানে এর পরেও, তারপরেও সে যাবে, তারপরেও, ওটার ইংলিশটা এখানে হচ্ছে yet। কোনো কিছু ঘটার পরেও সে এই কাজটাই করবে, মানে আমরা বলি না যে ওই কাজটা করতেই হবে, তো এটা বোঝানোর জন্য yet ব্যবহৃত হচ্ছে। কোনো কনফিউশন আছে এখানে এই তিনটাতে, nor or yet? জাহিদুল ভাই, নাজিফ আপু, কোনো কনফিউশন? না, বুঝতে পারছি। জাহিদুল ভাই রেসপন্ড করতেছেন না কেন? না, টু কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে। He's overweight but he still continues to eat a lot of cakes and biscuits, so it's raining outside yet he's going for work, so কেন যাচ্ছে, it's raining outside, বৃষ্টি হচ্ছে, দুর্যোগপূর্ণ অবস্থা, বাট তারপরেও তার অফিসে যেতে হবে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, আমরা দেখি সাবঅর্ডিনেটিং কনজাংশনস এর ক্ষেত্রে কি হয়। আমাদের কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনস এখানে শেষ, এখন আমরা সেকেন্ড টপিকে যাচ্ছি, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, সাবঅর্ডিনেটিং কনজাংশন কোন ক্ষেত্রে হয়, দুইটা ক্লজের ক্ষেত্রে হয়, যারা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লজ থাকবে, ডিপেন্ডেন্ট একটা ক্লজ থাকবে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট করে, মানে কি, কোনো কিছুর নিম্নস্থ হলে আমরা সাবঅর্ডিনেট বুঝাই না। সাবঅর্ডিনেট অর্থ কি, সাবঅর্ডিনেটের মানে হচ্ছে কি যে অধীনস্থ, মানে একটা ক্লজ আরেকটা ক্লজের অধীনস্থ, মানে ক্লজের মধ্যে দুইটা আছে ভাগ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, যে ক্লজটুকু বা যে বাক্যাংশটুকু একা একা চলতে পারে বা একা একা অর্থ করতে পারে। আই ইট এন্ড ওয়াক, এন্ড ওয়াক দিয়ে কিন্তু কিছু হয় না। আই ইট এন্ড ড্রিঙ্ক টি with my food, so এখানে with my food কিন্তু আলাদা করে হবে না, and eat কি, I eat, এটা কিন্তু এইটুকু ওয়ার্ডের মানে মিনিংটা কি, আমি খাই, এরা একা অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশনের ক্ষেত্রে কি হয়, যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে বা অর্থ প্রকাশ করতে পারে না, ডিপেন্ডেন্ট ক্লজটা থাকবে, সে কি করবে, এই কনজাংশনের দ্বারা ওই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে বা আলাদা যে বাক্যাংশটা আছে যে অর্থ প্রকাশ করতে পারে তার উপরে তার সাথে সংযুক্ত হবে, এটাই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ। কারো কোনো ডিফিকাল্টি আছে বুঝতে? আচ্ছা, a subordinate clause cannot stand alone as a sentence। এক নাম্বার কি, যেটা আমি বললাম, সেন্টেন্সে একা থাকতে পারে না। ক্লজটা কি হবে, গ্রুপ অফ ওয়ার্ডস with a subject and verb। a clause is কি, a group of words with a subject and a verb। আমরা এখন আপনারা বুঝতে পারছেন ক্লজ পড়ানোর আগে এটা কেন পড়েছি, যেটা আপনাদের ক্লজ মার্কার কি, তারপর হচ্ছে ক্লজ কোনটা, ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজ জিনিসটা কি, এগুলো সম্পর্কে একটু বোঝা থাকে। প্রথমে যদি বুঝে থাকেন তাহলে ক্লজ বুঝতে আমাদের ইজিয়ার হবে। এই জন্য আমরা
ক্লজটাকে আইডেন্টিফাই করতে পারবো, কোন ক্লজটা ডিপেন্ডেন্ট, কোনটা ইন্ডিপেন্ডেন্ট, কোনটা নাউন ক্লজ, ওগুলোতে আপনাদের বুঝতে সহজ করবে এই কনজাংশনটাই। তো কনজাংশনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, a subordinate clause, a subordinating conjunction introduces a subordinate clause and joins it to a main clause. একটা কি প্রধান বাক্যাংশ আর একটা কি অধীনস্থ বাক্যাংশ। তো এটা কি হবে, প্রধান বাক্যাংশের সাথে ওই যে আরেকটা বাক্যাংশ থাকে যেটা অর্থ প্রকাশ করতে পারে না প্রধান বাক্যাংশ ছাড়া, তার সাথে তার সংযুক্তি ক্রিয়াকে বোঝায়। তো আমি আপনাদেরকে 3টা পয়েন্ট বললাম। ক্লজ কি, একটা গ্রুপ অফ ওয়ার্ডস যার একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে। কিন্তু ক্লজ কখন ফ্রেজ হয়, শুধু গ্রুপ অফ ওয়ার্ডস যদি থাকে তখন হবে। ফ্রেজ নিয়ে এখন মাথা ঘামাতে হবে না, ক্লজটা বুঝেন। ক্লজটা কি বুঝতে পেরেছেন? সাবঅর্ডিনেট কনজাংশন শুধুমাত্র ক্লজের ক্ষেত্রেই কিন্তু হয়, সাবঅর্ডিনেট ক্লজের সাথে এটা বসে। সো কোনটা ক্লজ কোনটা ক্লজ না, এটা আমরা এখনই দেখতে পাবো। কারো কোনো কনফিউশন এই জায়গাতে, একটু কনফিউশন থাকতে পারে, আমাকে বলতে পারেন, কোনো নির্দ্বিধায় বলতে পারেন। আচ্ছা, আমরা নেক্সটে যাই। সাবঅর্ডিনেট কনজাংশন কি কি দেখেন, so, whereas, though, before, while, unless, how, where, because, although, after, whereas, though, before, while, unless. So এগুলো আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে থেকে এইগুলো ইউজুয়ালি বেশি ব্যবহৃত হয়, এই সাইডের গুলো, এগুলো দেখতে পাবো এই কয়েকটা, বাট এগুলো বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, ওটা না আগের বার ইউজ হয়েছে। হ্যাঁ So হ্যাঁ ভাই, তাহলে আপু কোনটাই? সো দুইটাই কাজ করতে পারে, আমরা দেখবো, বাট ওই যে পজিশনিংটা মেইন। হ্যাঁ 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 বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। সাবঅর্ডিনেটিং এর ক্ষেত্রে দেখেন, শি ইজ ক্রাইং বিকজ ইউ আর আনকাইন্ড, দেখছেন? এটা কোঅর্ডিনেটিং কিন্তু, বাট এটাকে আমরা সাবঅর্ডিনেট করতে পারি। The clause beginning with a subordinating conjunction is always the subordinate clause. এখানে কেন এটা সাবঅর্ডিনেট হচ্ছে দেখেন, বিকজ দিয়ে যখন হয়ে গেল, এটা দুইটা বাক্যের মধ্যে কিন্তু কোঅর্ডিনেট করতেছে। এই যদি এখানে বলে যে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনটা, তখন এটা যদি শুধু কনজাংশনটার ক্ষেত্রে বলে তখন বিকজটা কি হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন। বাট যদি বলে যে এখানে সাবঅর্ডিনেট কনজাংশন কোনটা, তখন বিকজ ইউ আর আনকাইন্ড, এটা কিন্তু একসাথে একটা মিনিং ক্রিয়েট করে, এই জন্য এটা সাবঅর্ডিনেট হবে। আমরা আরো এক্সাম্পল দেখবো, এটা একটু ডিফিকাল্ট এক্সাম্পল, আমরা একটু সহজ এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা আপু একটা কি হয়, জিনিস। হ্যাঁ আচ্ছা আপু, জি। ওইটা যে আপনি বললেন বিকজ ইউ ওয়্যার আনকাইন্ড, এই পুরাটাই কি তখন ক্লজ হবে না কনজাংশন হবে? সাবঅর্ডিনেট আপু তখন সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। তখন সাবঅর্ডিনেট কনজাংশনটা কোথায় বসলো দেখেন, এখানে ক্লজের বিগিনিং এ বসে গেছে। ক্লজের বিগিনিং এর থেকে যে আন্ডারলাইন করা থাকে, যদি এইটুকু শুধু আন্ডারলাইন করা না থাকে, তখন এটা কি হবে, তখন এটা হয়ে যাবে কোঅর্ডিনেটেড। আচ্ছা, আমরা এখন দেখি বিকজ, সো দ্যাট, অ্যাজ, সিন্স, টু এক্সপ্রেস আওয়ার কজ অর রিজন, বিফোর, আফটার, আনটিল, টিল, when, as soon as, whenever, when, এগুলো হচ্ছে গিয়ে টাইম এক্সপ্রেস করতে বোঝায়। হ্যাঁ, বিফোর, আফটার, আনটিল এগুলো না, টিল, ওয়েট আনটিল আই মিট ইউ, ওয়েট কি একটা ওয়ার্ড, ওয়েট বললেও কিন্তু একটা ওয়ার্ড। হ্যাঁ, আনটিল আই মিট ইউ, আই মিট ইউ কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওয়েট আনটিল, এটা দিয়ে কিন্তু কোনো অর্থ বোঝায় না, ওয়েট আনটিল আই মিট ইউ। সো এইখানে কিন্তু এটা কি করে, টাইমকে নির্দেশ করে, কি আমি আসা পর্যন্ত অপেক্ষা করব। সো এটাই বোঝাচ্ছে। বিফোর, আফটার এগুলো দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করা যাবে। তারপর হচ্ছে অলদো, ইভেন দো, whereas, I like tea, I like blue, whereas my sister likes green। মানে কি, কন্ট্রাস্ট, একটা বৈপরীত্য, আমি একটা পছন্দ করি কিন্তু আমার বোন আরেকটা পছন্দ করে, এরকম একটা অর্থে ব্যবহৃত হচ্ছে। তো আপনারা কি বুঝতে পারছেন কিভাবে ব্যবহৃত হচ্ছে? আচ্ছা, আমরা আরো এক্সাম্পল দেখি। আপু বিষয়টা না অনেক কঠিন কঠিন মনে হচ্ছে। আচ্ছা, এত কঠিন না, এখন এক্সাম্পল গুলো দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, when I got my test back, I was very happy। কি, when I got my test back, দেখেন সময় বোঝাচ্ছে না, আমি কখন খুশি হয়েছি, when I got my test back। দেখেন এটা একটা I was very happy, এটা কিন্তু মেইন ক্লজ, কিন্তু এখানে সাবঅর্ডিনেটেড কনজাংশন দিয়ে এটাকে সাবঅর্ডিনেট ক্লজ কে করলো, when I got my test back। বুঝতে পেরেছেন ভাইয়া? এখন কি ক্লিয়ার জাহিদুল ভাই? জি আপু বুঝতেছি। আচ্ছা, তারপর দেখেন, although I failed my test, I was still proud of myself।
I was still proud of myself. But although I failed test, although দিয়ে কি হয় এজন্য বলছি যে দেখবেন যে সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স গুলো পড়বো তখন কিন্তু কনজাংশনের কাজে দিবে। সো আপনাদের যদি এত বেশি মানে ডিটেইলসে কোনটা সাবঅর্ডিনেটিং কোনটা কোঅর্ডিনেটিং এত মনে নাও থাকে, বাট আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা কনজাংশন, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় হবে। অত বেশি ডিটেইলসে আসবে না। কিন্তু আমি কেন ডিটেইলসে পড়াচ্ছি বা আপনারা দেখছেন, কারণ হচ্ছে কি ক্লজের ক্ষেত্রে আপনাদের এইটা দিয়েই ক্লজটা আইডেন্টিফাই করতে হবে। এখানে বলেন তো কোনটা ইয়ে ক্লজ, মেইন ক্লজ, আর কোনটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, আমাকে একজন বলেন বিফোর। হ্যাঁ, when I got my test back, এটা subordinate আর I Very was good. very হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, তাহলে ভেরি গুড। আচ্ছা জাহিদুল ভাই, আপনি আমাকে বলেন বিফোর আই ওয়েন্ট টু বেড আই লিসেন টু মাই আইপড। সো এখানে কোনটা মেইন ক্লজ আর কোনটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, আপনি আমাকে বলেন। সাবঅর্ডিনেট কনজাংশন কোনটা এখানে, আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলেন। went bed before একটা কনজাংশন না, বিফোর হ্যাঁ, তো হ্যাঁ, কনজাংশন, very তো good. কনজাংশনাল ক্লোজ আই লিসেন টু মাই আইপড, এটা হচ্ছে এই তো। সাবঅর্ডিনেট ক্লোজ। কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? সাবঅর্ডিনেট ক্লোজটা তো আপু এই যে আই লিসেন টু মাই আইপড, এটাই আমাকে সাবঅর্ডিনেট ক্লোজ মনে হচ্ছে, আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লোজ। এটা ভাইয়া, হ্যাঁ আচ্ছা ভাইয়া, আই লিসেন টু মাই আইপড এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হতে পারে না? বাট বিফোর আই ওয়েন্ট বেড এটা কি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে? দেখেন এটা কিন্তু ডিপেন্ডেন্ট আই লিসেন টু মাই আইপড এটার উপর। when I got my test back I was very happy, I was very happy, আমি খুব খুশি ছিলাম। এটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা বাক্য আমরা গঠন করতে পারি, কিন্তু যখন আমি আমার পরীক্ষার খাতা পেয়েছি এটা যদি আমি বলি when I got my test back, বা when I got my test results, so ওই ক্ষেত্রে যদি আমরা বলি I was very happy, তখন কি হয় যখন আমি আমার রেজাল্ট পেয়েছি তারপরে কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে না আরো শোনার, যে আচ্ছা এই পরের বাক্যাংশটুকু কি হবে। তো এখন দেখেন তো কোনটা এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা প্রিন্সিপাল ক্লজ। অমিত ভাই রিপ্লাই দিয়েছেন I went to bed, very good, হ্যাঁ before I went to bed, right, thank you ভাইয়া। সো আপনি আমাকে বলেন জাহিদ ভাই, আপনার একটু কনফিউশন হচ্ছে, আমি জানি যে এটা একটু কনফিউজিং, আপনি আমাকে আরেকটা এক্সাম্পল বলেন। until my mom came to pick me up I would wait at the school, এখানে বলেন মানে এখানে বলতেছে হচ্ছে মানে আমার মা আহ, আসার কি টু পিক আপ, মানে আমাকে পিক আপ করলো। হ্যাঁ আই হ্যাঁ উড আমার ওয়েট অ্যাট স্কুল, মানে আমার আই উড হ্যাঁ, ওয়েট অ্যাট স্কুল মানে হচ্ছে আমি আমার স্কুলে অপেক্ষা করব, আর আনটিল মাই মম কেম টু পিক মি আপ, আমার মা আসা পর্যন্ত আমি আমার স্কুলে অপেক্ষা করব। তো আমি আমার মা আসা এই দুইটার মধ্যে কোনটা মেইন ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজের সাথে আগে কিন্তু সবসময় একটা কনজাংশন থাকে। সহজ কথা, যেখানে দেখবেন কনজাংশন দিয়ে একটা সেন্টেন্স মানে একটা ক্লজের বাক্যাংশ শুরু হচ্ছে, এটাই হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেন, প্রতিটা সাবঅর্ডিনেট কনজাংশন কিন্তু বাক্যের শুরুতে বসে অধিকাংশ ক্ষেত্রে, হ্যাঁ কিছু ক্ষেত্রে মাঝামাঝি বসে, তাও আমরা বের করতেছি কিভাবে বসে, মানে বাক্যাংশের শুরুতে বসবে, এটা সেন্টেন্সের শুরুতে না বসলেও বাক্যাংশের শুরুতে বসে কিভাবে, until my mom came to pick me I would wait at the school। দেখেন আমার মা আসা পর্যন্ত, আমাকে নিতে আসা পর্যন্ত আমি স্কুলে অপেক্ষা করব, আমি স্কুলে অপেক্ষা করব। এই কথাটা কিন্তু অর্থবোধক আলাদা একটা বাক্য হতে পারে, কিন্তু যতক্ষণ না আমার মা আসছেন ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। ওটা বোঝাতে গেলে কিন্তু কোথায় ওয়েট করব, আমার স্কুলে ওয়েট করব। তখন কি এটা এই ক্লজটা এই ক্লজের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না? তো এটাই তো সাবঅর্ডিনেট ক্লজ হবে, তাই না? আচ্ছা আপু বুঝতে পারছি, মানে যেটা স্বাধীনভাবে একটা হ্যাঁ, মানে এক্সপ্রেস করবে, একটা কথা এক্সপ্রেস করবে, সেটা হচ্ছে সিম্পল একটা ক্লোজ। মেইন আর ক্লজ। যেটা হচ্ছে না আপনার কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যাব না আমরা, ওটা সেন্টেন্স। যে একটা হচ্ছে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা মেইন ক্লজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। কি একটা ক্লজ আরেকটার উপর ডিপেন্ড করলে সে ডিপেন্ডেন্ট ক্লজ, আর যদি সে ডিপেন্ড না করে সে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, অথবা আপনি তাকে বলতে পারেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা বলতে চান। বুঝতে জি পেরেছেন? জি আপু ক্লিয়ার, জি আপু ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, লাস্টেটা তাহলে ভাই আপনাকে আরেকটু কষ্ট দিই। লাস্টের সেন্টেন্সে বলেন আমাকে কোনটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা হচ্ছে গিয়ে
independent clause. Until my mom came to pick me up, I would wait at the school. আচ্ছা এইখানে হচ্ছে আনটিল মাই মম কেম টু পিক মি আপ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, আর আচ্ছা। আই উড ওয়েট অ্যাট স্কুল এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা নাজিফা আপু দেখেন আপনার এক্সাম্পলটা চলে আসছে। I told my friend I could not go to her house because I was going skating. দেখেন I was going skatingটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, কিন্তু তার আগে যদি বিকজটা হয়ে যায় এটা একটা কারণ বোঝাচ্ছে না, এটার জন্য এটা কি হয়ে গেল, সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। I told my friend I could not go to her house, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বাক্য কিন্তু দেখেন, বা ক্লজ মানে স্বাধীন একটা বাক্যাংশ, এটা দ্বারা আমরা একটা অর্থবোধক সেন্টেন্স তৈরি করতে পারি, বাক্য তৈরি করতে পারি। কিন্তু বিকজ আই ওয়াজ স্কেটিং এটা দিয়ে কিন্তু হয় না, তখন কিন্তু মানে বিকজের আগে কিছু থাকতে হয়। কেন যেতে পারবো না, ওটা একটা মানে আকাঙ্ক্ষা থাকে না আমাদের মনে, যাচ্ছে আর একটু শুনতে চাই, রিজনটা তো বললো না বা কারণটা তো জানতে পারলাম না, সেক্ষেত্রে কি হয়, আই টোল্ড মাই ফ্রেন্ড আই কুড নট গো টু হার হাউস, কারণ কি আমি স্কেটিং এ যাচ্ছিলাম। আচ্ছা ক্লিয়ার নাজিফা আপু, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু সবসময় একটা ক্লজের আগে থাকে, হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রেই থাকে, বাট আনটিল, ওয়েন, বিফোর, অলদো, আনটিল, ওয়েন এগুলো যখন হয় তখন কিন্তু সেন্টেন্সের একদম শুরুর দিকে বসে, ক্লজের সামনে তো থাকেই প্লাস সেন্টেন্সের শুরুর দিকেও থাকে। আচ্ছা আপু আচ্ছা এখানে আমার একটা কোশ্চেন হচ্ছে, আপু ফার্স্টের দিকে আপু আপনি বলছিলেন না যে কনজাংশন গুলার আগে কমা হবে, এখানে আপু ওই যে I told my friend I could not go to her house because I was going skating, এখানে তো বিকজ এর আগে কোনো কমা নেই, কিন্তু এটা দিতেও পারে নাও দিতে পারে, এটা আপনার উপর আচ্ছা ডিপেন্ড আচ্ছা করে। মানে দিলেও কি ভুল হবে হ্যাঁ, না? না দিলেও ভুল হবে না, পাঞ্চুয়েশন ইউজ আচ্ছা করা যায়। আমরা পাঞ্চুয়েশন যখন আসবো তখন এটা আচ্ছা, বুঝবো, পাঞ্চুয়েশন একটা ঝামেলার বুঝতে জিনিস আমি জানি, বাট এই দেখেন আই ওয়াজ গোইং টু, আই বিকজ এর আগে না, স্পেসিফিক্যালি বাট এর আগে কিন্তু কমাটা বসে। হ্যাঁ খেয়াল করে দেখবেন বিকজ এর থেকে কিন্তু বাট এর আগে বেশি কমাটা বসবে। সো আমরা এটা আসবো, আমরা পাঞ্চুয়েশন নিয়ে এখন বেশি মাথা ঘামাবো না। অমিত ভাই জিজ্ঞেস করছেন আপু সাবঅর্ডিনেট ক্লজ কি সবসময় শুরুতেই থাকবে, মাঝে তো বসে যায়, এই তো ভাইয়া লাস্টের এক্সাম্পলটা দেখেন মাঝে বসেছে। যখন কারণ বোঝাতে বোঝানো হয় তখন কিন্তু সামনের দিকে ক্লজটার থাকে হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, তারপরে কিন্তু কারণটা বসে। তো সেটা বোঝানোর জন্য দেখেন কারণটা কি বোঝালো, কেন যেতে পারবে না ফ্রেন্ডের বাসায়, কারণ সে স্কেটিং করতে যাচ্ছিল। সো আই উড ওয়েট ইট অ্যাট স্কুল আনটিল মাই মম কেম টু পিক আপ। আচ্ছা এখানে হ্যাঁ আনটিল মাই মম কেম টু পিক আপ এটাও হবে, হ্যাঁ রিঅর্ডারিং করে আপনি বসাতে পারবেন, আপনি শুরুতেও বসাতে পারবেন মাঝেও বসাতে পারবেন, এক্স্যাক্টলি এটা কোনোভাবে ভুল হবে না। I would wait at school until my mom came to pick me up. আচ্ছা দেখেন ভাইয়া তখনও কিন্তু until my mom came to pick me up এ কিন্তু কি হবে, আপনি বলেন অ্যানসার দেন, চ্যাটে অ্যানসারটা দেন। যেখানেই বসান না কেন যদি কনজাংশনটা সামনে থাকে ওই বাক্যাংশটুকু কি হয়ে যাবে, ওইটাই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। খেয়াল করে দেখেন, দেখতে পাচ্ছেন? অমিত ভাই রিপ্লাইটা দিয়েন। সেন্টেন্সে যদি আপনারা দেখেন ভাইয়া যে পয়েন্টটা করলো সেটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট, আমার বেশ ভালো লাগলো। I was very happy when I got my test back. আচ্ছা I listened to iPod before I went to bed. আমরা কিন্তু চেঞ্জ করতে পারি দুইটার জায়গা, কি বিফোর কিন্তু মাঝে চলে যেতে পারে, খেয়াল করে দেখেন। কিন্তু এই যে ক্লজটা এবং এই যে সাবঅর্ডিনেট ক্লজের আগে যে সাবঅর্ডিনেট কনজাংশনটা বসছে ওটা কি চেঞ্জ হবে, ওটা কিন্তু চেঞ্জ হবে না। আমরা আগে দেই পরে দেই মাঝে চলে যাবে, কিন্তু সেন্টেন্সের মিনিং কিন্তু চেঞ্জ হবে না এবং সাবঅর্ডিনেট কনজাংশনেরও কিন্তু প্লেস চেঞ্জ হবে না। যে আমি মাঝে দিলাম বিফোরটাকে সামনে নিয়ে বিফোর আই ওয়েন্ট টু বেড আই লিসেন টু মাই আইপড, আই লিসেন টু মাই আইপড বিফোর আই ওয়েন্ট টু বেড, এটা যদি লিখি তখনও কিন্তু বিফোরটা আই ওয়েন্ট টু বেড আগেই হবে। সো এই জন্যই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা সাবঅর্ডিনেট ক্লজের আগে বসে, মানে ডিপেন্ডেন্ট ক্লজ যে হচ্ছে গিয়ে একটার উপর নির্ভর করে, সেই ক্লজটা একটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, তার আগেই কিন্তু বসবে।
মাঝে গেলে কমা থাকে না, এক্স্যাক্টলি যখন শুরুর দিকে বসে তখন কমাটা হয়, এটা ঠিক। কিন্তু আবার বাট যদি হয় সেক্ষেত্রে কিন্তু মাঝে বসে, আমরা ওটাতে বুঝবো, অনেক ক্ষেত্রে বসতে পারে। আচ্ছা আমরা আসি, এরপরে কি আছে, হ্যাঁ এক্সাম্পল দেখি আমরা। আই ওয়ান্ট টু গেট আ হিউজ টিভি, দেখেন বাট বলতে বলতে চলে আসলো, কি হলো, বাট আই গট অনলি আ ফ্ল্যাট স্ক্রিন, দেখেন but I only got a flat screen. I wanted to get a huge TV, but I only got a screen. এখানে কি হলো, বাটের আগে কমাটা বসলো। এটা কিন্তু পাঞ্চুয়েশনের ক্ষেত্রে আমরা বুঝবো, পাঞ্চুয়েশন যখন আপনাদের একটু বেশি ঝামেলা হলে পাঞ্চুয়েশন নিয়ে এখন মাথা ঘামাবেন না, এখন আমার কনজাংশনটা দেখতে হবে। বিজয় and Robert went to get ice cream, but it was all sold out. এটা একটা সেন্টেন্স, সেন্টেন্সের পরে বাক্যাংশের পরে একটা পজ বা বিরতি বোঝানোর জন্য কমাটা বসলো, এরপর আবার ক্লজ মানে কনজাংশনটা বসলো, সাবঅর্ডিনেট কনজাংশন বসে সাবঅর্ডিনেট ক্লজটাকে যুক্ত করলো মেইন ক্লজের সাথে। তো আপনারা কি বুঝতে পারছেন কিভাবে ইউজ হচ্ছে? কোনো কনফিউশন, কারো কোনো কনফিউশন আছে? I wanted to get a huge TV, but I only got a flat screen. এখানে কমা নিয়ে না, আপনারা খেয়াল করেন বাটটা কিভাবে বসলো, দেখতে পাচ্ছেন বাটের আগে কিন্তু কমা বসছে, আবার when এর সময় কিন্তু বসে নাই। and ও কিন্তু একটা কনজাংশন, এখানে কনজাংশন অনেকগুলো, কিন্তু দেখেন কনজাংশনের মধ্যে এই and এবং বাট দুইটাই কিন্তু কনজাংশন। কোনটা যুক্ত করলো, বাক্য দুটোকে যুক্ত করলো, বাক্যাংশ যুক্ত করলো কে, বাট যুক্ত করলো। বিলি, বব এন্ড রবার্ট এই দুজন কোথায় গিয়েছে, আইসক্রিম আনতে গিয়েছে। এই দুইটা মানুষকে যুক্ত করলো এন্ড, কিন্তু বাক্যাংশকে যুক্ত করলো কে, বাক্যাংশকে যুক্ত করলো বাট, বাট দিয়ে দুইটা বাটের ক্ষেত্রে তো আপনি সেক্ষেত্রে ইয়া করা যাচ্ছে না, রিঅ্যারেঞ্জ করা যাচ্ছে না। না এটা তো বড় সেন্টেন্স, হ্যাঁ আমি আপনি ওইটাই আগের গুলো বলতেছি, রিঅ্যারেঞ্জ আমি করতে বললাম পারবেন। যে হ্যাঁ হ্যাঁ ওইটা বলতেছি, যেমন এখানে আমি বলতে পারবো না যে বাট আই অনলি গেট এ ফ্ল্যাট স্ক্রিন, আই ওয়ান্টেড টু গেট এ হিউজ টিভি। হ্যাঁ এটা পড়া যাবে না, তখন এটা হ্যাঁ মানে অর্থ বোধক অর্থ হবে না। ইয়া হচ্ছে না, হ্যাঁ ওইটাই। হ্যাঁ আচ্ছা, Ben thought he was being funny but he got a detention. আচ্ছা এখানে দেখেন he got a detention but Ben thought he was being funny, এটা কি হয়? এটাও কিন্তু ঠিকভাবে বসে না অর্থটা। So Ben thought he was being funny, সে ভাবছিল সে মজা করছে, কিন্তু সে কি হলো, সে তাকে শাস্তি দেওয়া হলো, ডিটেনশনে দেওয়া হলো। Sana got scared when she saw a ghost, so Sana ran far away. এটা হচ্ছে কি আরেকটা, Sana got scared when she saw a ghost. So বললে আমি বলছি না বিকজ কনসিকুয়েন্স বাট বোঝায়, এগুলা সবসময় মাঝেই বসবে, বিকজ বাট এগুলো কোনো শুরুতে আসবে না। হ্যাঁ হ্যাঁ শুরুতে আসে না, না অনেক ক্ষেত্রে বসে, বিকজ আই গট দ্য স্কলারশিপ আই ওয়েন্ট টু অ্যাব্রড, ওটা কিন্তু সামনে বসে, বাটও সামনে বসে, কিন্তু ক্লজের ক্ষেত্রে দেখবেন, ক্লজগুলোর ক্ষেত্রে কিন্তু মাঝামাঝি বসে। হ্যাঁ ওটাও ক্লজের শুরুতে বসে, বাট আমরা চেঞ্জ করে বলতে পারবো, বাট এরা কিন্তু কনজাংশনের কাজই করে, আমাদের আইডেন্টিফাই করছি কি এখন কনজাংশন। হ্যাঁ সো সেন্টেন্স আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই, দুইটাই কারেক্ট হবে, ওই বলতে পারবে না যে এটা কারেক্ট ওইটা কারেক্ট না, দুইটাই কারেক্ট। আচ্ছা আপনি হ্যাঁ আমাদেরকে জাস্ট এরকম আসে যে জাস্ট এটা কি কনজাংশন অ্যাডজেক্টিভ না এরকম, নাকি আবার ওই যে এই আপনি যে বলেন মানে অত কনজাংশনের তো ডিটেইলসে অনেকগুলো যায় না, পার্ট আছে, অত অনেকগুলো ডিটেইলসে পার্ট, যায় ওগুলো না, মনে আসে না আমার যেটা মনে হচ্ছে। অত ডিটেইলসে Just- আসে না, অত ডিটেইলসে হ্যাঁ, আসে না, ওটাই। আপনারা জাস্ট কনজাংশনটা আইডেন্টিফাই করাটা শিখবেন, এইজন্য জাস্ট বুঝাই দিচ্ছি, যেহেতু পড়াচ্ছি আমি চাইলে আপনাদেরকে অন্যগুলো না পড়াতে পারি, বাট আমি তখন ফাঁকি দেওয়া হয়ে যাবে, কিরকম হবে যে আপনারা ক্লিয়ারলি অত বুঝতে পারবেন না, যেহেতু আমার পার্সোনাল ব্যাচ, এটা আই থিংক যে আপনাদের বোঝা উচিত যে দুইটা মানে ক্লজের সাথে যেহেতু রিলেটেড, সাবঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট কনজাংশন কিন্তু খুব কাছাকাছি জিনিস, দুইটা একটা আরেকটাকে যুক্ত করে। হ্যাঁ তো এই জন্য এইটা আপনাদেরকে ক্লজে বুঝতে সাহায্য করবে, এই জন্য এই জিনিসটা ডিটেলসে পড়ানো। এখন কি ক্লিয়ার? Yep. আচ্ছা এখন দেখি সাবঅর্ডিনেট ক্লজের আরো কিছু এক্সাম্পল দেখি। Pete did not go to work yesterday because he was ill. কারণ বুঝাইছে দেখেন, because he was ill Pete did not go to work yesterday, তখন কিন্তু কমা হয়ে যাবে, যখন মাঝে বসছে তখন কমা হয় নাই, শুরুতে যদি বসে যায় because he was ill,
তখন হবে কি Pete did not go to work yesterday. বুঝতে পারছেন? ও ভাইয়া যেটা বললেন যে মাঝে বসলে কমা হয় না, হ্যাঁ বিকজ এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় না, বিকজ এর ক্ষেত্রে হয় না, বাট এর ক্ষেত্রে হয় অনেক সময়। আচ্ছা, as he was feeling unwell, Hafiz did not go to work yesterday. Cause, reason, more formal than because. এখানে কি as I was feeling unwell, I could not take the class. কারণ কি যেহেতু বুঝালে, যেহেতু কিন্তু সময় সামনে বসেছো, as কি বোঝাচ্ছে, যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আমি ক্লাসটা নিয়ে এরকম সেই সময় বোঝাচ্ছে। দেখেন, আচ্ছা, I will send you a map so that এটা কিন্তু আবার একসাথে, so that you can find the place more easily, এখানে কারণ অর্থে বোঝাচ্ছে, দেখতে পাচ্ছেন? I will call you as soon as I get time মানে I get home মানে টাইমটা বোঝাচ্ছে। সো বাসায় গিয়ে সে সময় করবে, তখন আপনাকে সে ফোন দিবে, এটা বোঝাচ্ছে। I will wait until you arrive, টাইম বোঝাচ্ছে, ঠিক আছে? দেখেন ওখানেও কিন্তু যে আমি আমার মা আসা পর্যন্ত সময় কিন্তু বোঝাচ্ছিল, হ্যাঁ একটু খেয়াল করবেন। Did he say anything before he left? সে যাওয়ার আগে কিছু বলে গেছে? যাওয়ার আগ দিয়ে যে সময়টা ছিল সেটাকে বোঝাচ্ছে, সময়টাকে বোঝাচ্ছে। তো আমি এটা আপনাদেরকে বোঝাচ্ছি যে এই ধরনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় যদি প্রশ্ন কঠিন হয়, আমি একটা দুইটা প্রশ্ন এরকম পেয়েছি যে দেখলাম যে তারা একটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করে যে কোনটা কানেক্টর বা এই কনজাংশনের নাম দিয়ে দেয় কোনটা কানেক্টর, তখন মানুষজন বলে কানেক্টর তো জীবনে পড়ি নাই, কনজাংশনই কানেক্টর। তারপর আবার কি বলে যে হ্যাঁ আমি বাসায় মানে কোন অর্থে এটা কি কোনো কিছু কারণ বোঝাচ্ছে নাকি রিজন বোঝাচ্ছে নাকি আবার সময় বোঝাচ্ছে, এটা কি এই জিনিসগুলোর অর্থ জিজ্ঞেস করে যে বিকজটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। এই জন্য আমি টাইমটা বা রিজনটা আপনাদের লিখে দিয়েছি এখানে। দেখেন, the baby gets very grumpy whenever he is tired, মানে বাচ্চাটা যখনই টায়ার্ড হয়ে যায় তখন সে কি হয়, রাগ হয়ে যায়, গ্রাম্পি হয়ে যায়, খুব খিটখিটে হয়ে যায়। এখানে দেখেন অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে, আমি প্রতিটাতে যাব না, আমি কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখেন কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, কোনো শর্ত থাকলে সেখানে কি even if you win $1 million, comma it does not mean you will be happy. Well, we cannot say that for everybody, অনেকে $1 million পারে খুশি হয়ে যাবে, স্বাভাবিক। I will lend you my car providing you promise to be careful. কন্ডিশন কি, তুমি আমি তোমাকে আমার কারটা ধার দিব বা গাড়িটা ধার দিব, তোমার কিন্তু একটা শর্তে তোমার অনেক সতর্ক থাকতে হবে। সো এখানে কি শর্ত প্রযোজ্য। আবার কম্পারিজন, Elliot is tall and blonde whereas his brother is short and has dark hair, কি একজন লম্বা এবং ব্লন্ড সোনালী চুল, অন্যজন কি শর্ট এবং কালো চুল। আমি একটু আগে একটা বললাম না যে কম্পারিজন বা দুইটার মধ্যে তুলনা বোঝালে whereas ব্যবহৃত হয় কিরকম, যে I like blue whereas my sister likes green, আমি ব্লু পছন্দ করলেও নীল পছন্দ করলেও আমার বোন তুলনামূলকভাবে তুলনা করলাম তার পছন্দ আবার কিন্তু সবুজ, এরকম ব্যাপারটা। আচ্ছা, although they are poor they are happy, এই ধরনের ওয়ার্ড গুলো কিন্তু আপনারা জানেন। although-টা কি কনজাংশন, even though he's rich I am not sure he's happy, হ্যাঁ even though এটা একটা কনজাংশন। সো আমরা আর টাইম ওয়েস্ট না করি, কোরিলেটিভ কনজাংশনে চলে আসি, এরপর আমরা অল্প কিছু ইন্টারজেকশন দেখে ফেলবো। আচ্ছা, কোরিলেটিভ কনজাংশনস এর মধ্যে কি হয় দেখেন, সোজা হিসাব either or বা either or, আবার ওখানে কি হচ্ছে not only but also, not only he is good looking but also he is a brilliant student, এরকম হতে পারে। not only he is honest but also he is pious, so সে কি এটাও সে ওইটাও সে, মানে যে এক্ষেত্রে আমরা এটা দুইটা ব্যবহৃত করতে পারি। কিরকম হয় আমরা একটু দেখি, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যদি সামনে থেকে থাকে কারো, আপনারা দেখতে পারেন কোরিলেটিভ কনজাংশনে একটা ছোট্ট লিস্টে আছে। as দিয়ে হয় ব্যবহৃত হয়, such that, though yet, though it's raining, though he is poor yet he is happy, এরকম। তারপরে কি same as, তারপর আপনাদের কাছে কি বইটা আছে কারো,
অমিত ভাই আপনার কাছে আছে, রাইট? সো ছবিটা তুলে একটু গ্রুপে দিয়ে দিবেন, ছোট্ট করে, দেখবেন যে পৃষ্ঠা নাম্বার কত, 215-তে আছে আমার 2020 সালের এডিশন। তো ওই ছোট্ট করে ওই লিস্টটা দিয়ে দিবেন। আচ্ছা, আইদার অর, নাইদার নর, দুইটার মধ্যে একটা, যে কোনো একটাকে বোঝায়। সো এটাকে যৌগিক কনজাংশনে বলে। কিরকম যৌগিক কনজাংশন বলতে, দুইটা কনজাংশন মানে দুইটা একত্রে দুইটা বাক্যকে যুক্ত করে। সো প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশটার একটা যোগসূত্র সৃষ্টি করে। ইদার we can go to either Mari or Khagan Naran for our holiday. So দুইটা জায়গার নাম বলছে। ইদার, so আমরা এত কঠিন ওয়ার্ডে না যাই, মারি or Khagan Naran বাদ দিয়ে আমরা যদি বলি we can go to either Cox's Bazar or St. Martin's for our holiday. So দুইটার মধ্যে দুইটা অংশকে দুইটা কোরিলেটিভ কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে। কারো কিছু কনফিউশন আছে এখানে? এটা খুবই সহজ। both cricket and football are popular in আপু জায়গা দুইটার Constance. নামগুলো কি কি? Mari and Khagan Naran। এগুলো কোথায়, মঙ্গল গ্রহে? না, একদম পৃথিবীতে। গুগল করেন, মজার একটা জিনিস দেখতে পাবেন। আচ্ছা, মুভিং অন। আচ্ছা, এখানে কি হচ্ছে, both cricket and football are popular in Comstats। হ্যাঁ, Comstats একটা জায়গার নাম। আচ্ছা, আর এটা কি, both English and Urdu are spoken in Comstats। এটা পাকিস্তানের কোন একটা জায়গা, আই থিংক। সো not only but also দিয়ে হতে পারে। Not only is he professional footballer but he is also a social businessman। সো কি, সে শুধুমাত্র না একজন ফুটবলার না, সে একজন সাকসেসফুল সোশ্যাল বিজনেসম্যান হতে পারে, বা সাকসেসফুল বিজনেসম্যান আমরা বলতে পারি। তো ফুটবলার হলে যে বিজনেসম্যান হওয়া যাবে এমন কোনো কথা নাই কিন্তু। সো দো হি ইজ যেমন আমরা নওশাদ স্যারের ক্ষেত্রে ইউজ করতে পারি, not only নওশাদ স্যার is a professional teacher but also he is a bright, young and vibrant government official। সো দেখেন দুইটাকে সবই কিন্তু ইউজ করা যায়। আবার নট আর বাট দিয়ে। আচ্ছা, সো যেহেতু আমাদের রায়হান সবসময় হাস্যকর বলে, তো আমরা আরেকটা লিখতে পারি, not only Raihan is hilarious but also he is funny। হিলারিয়াস আর ফানি কিন্তু একই জিনিস, বাট অলসো হি ইজ কমিক্যাল, এটাও বলতে পারি। এরকম ইউজ করা যায় অনেক কিছু। আচ্ছা, নাইদার নর কিন্তু আমি বুঝাই হিলারিয়াস আর ফানি কাছাকাছি, একদম সেম। হ্যাঁ, ফানি মানে হচ্ছে একদম সেম না। ফান মানে মজা করা, সেটা পজিটিভ ফান হতে পারে বা অ্যাবনরমাল ফান হতে পারে। হিলারিয়াস মানে হচ্ছে পিকুলিয়ার টাইপের ফান, এটা হলো হিলারিয়াস। হ্যাঁ, ওই যে যেটা ও বলে যে হাস্যকর। ইয়েস, হাস্যকরটা হচ্ছে ফানি, আর হাস্যকর এটা হচ্ছে হিলারিয়াস। আচ্ছা, আমার লাইফটাই হাস্যকর। একটু আগে নাজিফ আপু বলছে। আচ্ছা, নাইদার নর, নিদার অর নর, আবার নাইদার নরও বলা যায়। both are correct, so no one can say যে আপনি ভুল বলেছেন। আচ্ছা, neither Norway nor Switzerland is in the European Union। আচ্ছা, আবার যদি বলি neither Norway nor Switzerland is in the European Union। সো এই দুইটার মধ্যে একটা আমরা বোঝাচ্ছে, দুইটা ওয়ার্ড দিয়ে তারা মানে দুইটা কনজাংশন দিয়ে দুইটা বাক্যাংশকে যুক্ত করছে, সোজা কথা। এগুলো দেখলে বুঝবেন যে হ্যাঁ, এটা কনজাংশন, আর কিছু বুঝতে হবে না। এটা কি, যদি বেশি যে কঠিন করে তখন বলবো যে এটা কি ধরনের কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। সো প্রশ্ন কঠিন হোক সোজা হোক, আপনি পারবেন। আচ্ছা, ম্যারেজ ইজ নিদার হেভেন নর হেল, ইট ইজ সিম্পলি পার্গেটরি। আচ্ছা, অ্যাব্রাহাম লিঙ্কনের ডায়ালগ। আচ্ছা, আমি এটাতে যাব না, কমেন্ট করব না। এখানে আমরা শহীদুল স্যার ব্যতীত কেউই মনে হয় না সাংসারিক, সো এটাতে আমাদের মন্তব্য নিষ্প্রয়োজন। আচ্ছা, ওয়েদার অর, আপনি, আমার একটা কথা আছে। আবার কি কথা, হাস্যকর। পার্গেটরি এটা মানে কি? আচ্ছা, পার্গেস্টরি, এটা বুঝতেছিলাম। আচ্ছা, পার্গেশন বুঝাচ্ছে হলো গিয়ে যে ওই যে না তুমি যে মানে দোজকে যাবা না ইয়েতে যাবা, তুমি কি বলে জান্নাতে যাইতে পারবা, এটা হচ্ছে পার্গেটরি ফেজ বলে এটাকে, যে এখানে নিজের অনুতপ্ত হওয়া, বুঝা, সবকিছুর একটা রিয়েলাইজেশন আসা, ঝুলায় রাখে। এটা ক্রিশ্চিয়ানিটিতে দেখবেন বেশি আছে। যখন জন মিল্টন পড়াবো না তখন বুঝতে পারবেন, এটা বাকি আছে আমার পড়ানো, আমি পড়াবো এই উইকের মধ্যেই পড়াবো বা তারপরে উইকে পড়াবো। সো ওখানে করে কি, হেলেও পাঠায় না
আবার হেভেনেও পাঠায় না, মাঝখানে ঝুলায় রাখে। ওই যে বলে না যে যারা আত্মহত্যা করে, আমাদের ধর্মে একটা বিষয় আছে যে তারা দুচোখেও তাদের জায়গা হয় বুঝতে না। পারছি আপনি, মানে ওরকম দুইটার মধ্যবর্তী হ্যাঁ, একটা অবস্থা আর কি। মধ্যবর্তী অবস্থা যেখানে সে প্রত্যেকবার আর নিজের ভুল বুঝতে পারে, একই ভুল বারবার বুঝতে পারে না, কোনো কিছু হয় না। আচ্ছা, ওয়েদার তো তো ওইটা হেল আর হেভেন কিছু না, ওইখানে ঝুলা থাকতে হবে, এটা বুঝেছে বিবাহ। আচ্ছা, whether or acha, whether you love me or love them or hate them, you have to admit that the Rolling Stones are very popular. So acha, I'm totally confused. I don't know whether I'm coming or going. I don't know whether I'm coming or going. She confused, she যাইতেছে না আসতেছে, সে কিছু বুঝতে পারছে না। হাস্যকর যেটা বলে। আচ্ছা, no sooner than, এটা আমরা জানি, no sooner had I finished watering the garden than it started raining. No sooner had I reached the station, it started raining. এটাও হয়, it started raining. আচ্ছা, conjunctive adverbs, আপনাদের কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? কোরিলেটিভ অ্যাডভার্ব মানে আচ্ছা আপু, ওই নো সোনার হেড এর পরে যে দেন, আর তারপরে এইটাও তো আমাদের ভাইয়া পড়াইছিল, স্কার্সলি হেড এর পরে ওয়েন হয়, এটাও তো তাহলে কনজাংশন না? হ্যাঁ এটাও হ্যাঁ তো হ্যাঁ, এগুলো সব স্যার যা পড়াইছে, দেখেন স্যারের পড়ানোর সাথে কিন্তু এগুলো রিলেটেড। তো স্যার পড়ানোর পরে আমি এটা পড়েছি, আবার আমি এটা পড়ানোর কারণ হচ্ছে আমি এবার ক্লাসে যাব, তখন কিন্তু এগুলো সব কাজে লাগবে। এটা হচ্ছে রিজন। আচ্ছা, আর রায়হান, তুমি কি ইয়া করে নিছিলা যে প্রোনাউন আর অ্যাডজেক্টিভের ক্লাসটা দেখে নিছিলা? প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ এটা আবার কবে হলো? যেদিন তুমি ক্লাসের মধ্যে ঘুমায় গেছিলা খেলা দেখার কারণে। না আপু, পরে মনে আর দেখা হয়নি আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আজকে আমি দেখে নিব, নাহলে কিন্তু আমি দেখে পরে নিব। কিন্তু ঝামেলা হয়ে যাবে এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ক্লাস আছে আপু, বুঝতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিব। আমাদের সিক্রেট গ্রুপে দেয়া আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি কনজাংটিভ অ্যাডভার্বস। A conjunctive adverb is a word that connects two sentences together, making a new sentence. It is like the word and, but adds a little more meaning to the sentence. So the movie was really bad, therefore many people left early. কি হয়েছে? মুভিটা এত খারাপ ছিল যে কারণে মানুষজন আগে চলে গেছে। কি হয়েছে? therefore, এটা এন্ড এর মতনই কাজ করবে, কিন্তু তার চেয়ে বেশি একটু মিনিং দিবে। therefore একটা রিজনের সাথে বলে দিবে, এই কারণে এটা চলে, মানে মানুষজন আগে চলে গেল। আচ্ছা, James did not study, hence he failed the test. So therefore, hence you can go when the chores are done, otherwise you will miss the party. Otherwise দেখেন, when না কিন্তু otherwise you will miss the party, এখানে কি বুঝাইছে? তুমি যদি আগে কাজগুলো শেষ না করো, otherwise you will miss the party. We took blankets for the picnic. Also Sally bought food. এটাই আমি বলতে চাচ্ছিলাম, also কিন্তু ব্যবহৃত হয় কি হিসেবে? কনজাংশন হিসেবে। কনজাংটিভ অ্যাডভার্বস কি? also Sally brought food. We took blankets for the picnic. Also Sally brought food. আচ্ছা, এটা কি? the rain was pouring down, মানে কি pouring মানে হচ্ছে কি কমপ্লিটলি আকাশ থেকে যে পানিটা পড়ছে, pour করা, কমপ্লিটলি ড্রেঞ্চড হয়ে যাওয়া, এটার কাছাকাছি আর কি। so no one left the beach. The rain was pouring down, still no one left the beach. কমপ্লিটলি ভিজে গেছে সেটাকে বোঝাচ্ছে। সো ঝমঝম বৃষ্টি বলা যায় যে প্রচন্ড বৃষ্টির ক্ষেত্রে সেটা হচ্ছে pouring down, একদম মাথা থেকে পা পর্যন্ত ভিজে যাওয়াটা ড্রেঞ্চিং বলা হয়। সো এরকম pouring down, still no one left the beach. কি হয়েছে এরপর? still no one left the beach, কারণ কি? এই কারণে বৃষ্টি হওয়া সত্ত্বেও, এত বৃষ্টি থাকা সত্ত্বেও কেউ সমুদ্র সৈকত ছেড়ে যায় নাই, সবাই সৌন্দর্য উপভোগ করে ব্যস্ত ছিল। কারণটা কি? এত বৃষ্টি থাকার পরেও কেউ সমুদ্র সৈকত ছেড়ে যায়নি। তো কারো কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, এক্সাম্পলস আরো আছে। meanwhile, however, I like that puppy, however my landlord does not allow pets. I like that puppy, however my আচ্ছা পি, ওগুলা যদি থাকে সেক্ষেত্রে যদি আমি মানে অপশনে থাকে কনজাংশন, আরেক ক্ষেত্রে যদি থাকে কনজাংটিভ অ্যাডভার্ব, সেক্ষেত্রে আমি কোনটা দিব? এখানে বুঝতে হবে যে কনজাংশন বলতেছে এখানে আইডেন্টিফাই কনজাংশন, অথবা এখানে বলা থাকবে আইডেন্টিফাই দ্য ক্লাসিফিকেশন অফ দ্য কনজাংশন। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে গিয়ে ডিফারেন্সটা।
ঠিক আছে, তো যদি বলে যে ক্লাসিফিকেশনটা বের করতে হবে তখন কনজাংশনের আইডেন্টিফিকেশনটা করতে হবে। আর যদি বলে যে না শুধু কনজাংশন কোনটা তখন দেয়ারফোর। এই জন্য আমি বুঝাচ্ছি যে প্রশ্ন কঠিনও হতে পারে সহজও হতে পারে। সো কনজাংশন ইউজুয়ালি অত বেশি না আসলেও রিসেন্ট টাইমসে পরীক্ষায় কিন্তু প্রশ্ন কঠিন হলে দেখা যাচ্ছে যে কনজাংশন বের করতে দিচ্ছে, আবার ক্লজ বের করার সময় কিন্তু আমাদের কনজাংশন লাগতেছে। সো এই জন্য কনজাংশনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা দেখি এক্সাম্পলস এর ক্ষেত্রে কি, ইউ স্টার্ট কুকিং দ্য steaks meanwhile মানে ওই সময়ের মধ্যে I will start make the dessert। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে এটার অর্থ বোঝাচ্ছে। আপনার কি ক্লিয়ার? আমি এই এক্সাম্পল গুলোতে আর এক্সপ্লেইন করব না, কারণ এটা খুবই সিম্পলি বোঝানো যে দুইটা জিনিসকে একসাথে কানেক্ট করতেছে কিন্তু একটু মিনিং দিচ্ছে। মিনওয়াইল মানে কি ওই সময়, ওই চলাকালীন ওই সময় চলাকালীন ওই টাইমের মধ্যে আমি ডেজার্ট বানানো শুরু করি। তুমি এটা কাজ করতে থাকো, এর মধ্যে বুঝাই, এর মধ্যে আমি এটা বানাচ্ছি, এরকম বোঝাচ্ছি। I really like that puppy, however my landlord does not allow pets। আমি যদিও আমি এই কুকুরের ছানাটা পছন্দ করি, তারপর কিন্তু কোনো অবস্থাতে আমার ল্যান্ডলর্ড অথবা কোনো পেট রাখতে অ্যালাউ করবে না, পোষা প্রাণী রাখতে অ্যালাউ করবে না। এটা হচ্ছে গিয়ে মানে এক্সপ্লেনেশনটা। তো আপনাদের কি এখানে আর কোনো কিছু কনফিউশন আছে? না হলে আমি একটু এইগুলো আপনারা দেখেন, যদি কোনো কনফিউশন পান আমি এক্সপ্লেন করবো, আদারওয়াইজ আমরা নেক্সট স্লাইডে চলে যেতে পারি। কোনো কনফিউশন কারো? কারণ একই ওয়ার্ড দিয়ে কয়েকটা সেন্টেন্স বানানো আছে। আচ্ছা, আমরা লাস্টের দুইটা একটু বলি। নেভারদিলেস হচ্ছে গিয়ে নেগেটিভ অর্থে। নেভারদিলেস এর ক্ষেত্রে আমরা বলতে পারি আনলেস, এগুলোর ক্ষেত্রে যেরকম হয় নেগেটিভ অর্থে কিন্তু নেভারদিলেসও হয়, বিকজ যেমন কারণে ব্যবহৃত হয়। তো যদিও নার ক্ষেত্রে আমরা বলতে পারি নেভারদিলেস। তো আপনাদের কোনো কনফিউশন আছে এখানে? আমি অর্থটা বুঝাই দিচ্ছি। she got 20 presents for her birthday, nevertheless she was not happy। কারণ কি, সে 20টা প্রেজেন্ট পাওয়ার পরও, যদিও সে 20টা প্রেজেন্ট পেয়েছে, তারপর সে হ্যাপি না, মানে সে খুশি হয় নাই 20টা উপহার পাওয়ার পরও সে খুশি। আচ্ছা, আবার কি, I am sorry you can't go, besides the weather forecast calls for rain। আচ্ছা, কারণ কি তারপরেও আপনি দিতে পারবেন না, I'm sorry you cannot go besides the weather forecast। তার মানে তারপরেও দেখা যাচ্ছে কি weather forecast বলছে রেইন হবে বা বৃষ্টি হবে। আপনার কি এখন ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কোনো কনফিউশন? আচ্ছা, কনফিউশন না থাকলে আমি দুইটা আরো ওয়ার্ড বলছি, আপনারা একটু লিখে নেন। আচ্ছা, আমি লিখতেছি, এরপরে আমি বলে দিই। আচ্ছা, এখানে আমরা আমাদের স্লাইড শেষ, তারপর আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে এখন আমরা ইয়াতে আসি, কি বোর্ডে আসি, হোয়াইট বোর্ডে। এটা হচ্ছে গিয়ে লেট অ্যালোন, একটা ওয়ার্ড হচ্ছে গিয়ে কি লেট অ্যালোন। এখানে দেখেন এখানে দেখি আমরা লেট অ্যালোন, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? লেট অ্যালোন বলতে চিন্তা করা যায় না বা ভাবা যায় না, এরকম বোঝানো হচ্ছে। We cannot afford a fan, let alone an air conditioner। আমি একটা ফ্যানই কিনতে পারছি না, তারপরে আবার বা let alone বা ভাবা যায় না, চিন্তা করতে পারি না একটা এয়ার কন্ডিশন কেনার। তো এখানে বোঝানো হচ্ছে যে কি লেট অ্যালোন দ্বারা ভাবা যায় না বা চিন্তা করা যায় না। তারপরটা হচ্ছে লেট না, আরটা হচ্ছে কি লিস্ট, LEST, লিস্ট মানে কি ভয় পাওয়া। এখানে আমরা কিভাবে ইউজ করতে পারি, যেমন ইংলিশ কম্পিটিটিভ এক্সাম বইয়ে আছে, হি হ্যাড মাই হ্যান্ড লিস্ট আই শুড ফল। সে আমার হাত ধরেছিল, আদারওয়াইজ আমি পড়ে যেতাম। তো পড়ার ভয়টাকে বোঝাচ্ছে লিস্ট, দুটা মানে একসাথে যুক্ত করছে। হি হ্যাড মাই হ্যান্ড লিস্ট আই উড ফল, আমি আদারওয়াইজ পড়ে যেতাম, এটা বোঝাচ্ছে। আচ্ছা, কোনো কনফিউশন আছে কারো? কোনো কনফিউশন? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এটা শেষ। আচ্ছা, পাঞ্চুয়েশনের ব্যাপারে আমি একটু বলি। পাঞ্চুয়েশনটা ডিপেন্ড করে আপনি সেন্টেন্সটাকে কিভাবে ইউজ করছেন সেটার উপর। পাঞ্চুয়েশনে হ্যাঁ মাঝে গেলে কমা থাকছে না,
তো চাইলে আমরা যেটা করতে পারি যে পাঞ্চুয়েশনটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ইউজ করবেন, বাট পাঞ্চুয়েশনের বিটস এন্ড নিডস মানে ছোটখাটো বিষয়গুলো বুঝতে একটু সময় লাগে। ইনফ্যাক্ট আমাদেরও কিন্তু এখনো ভয় লাগে। আমরা চাইলে আমি একবার আমার মনে আছে যে হাইফেন একটা ইউজ করলাম, তখন বললো যে না এখনই হাইফেন ইউজ করা যাবে না। So, এরকম কিছু খুঁটিনাটি বিষয় থাকে। তো আপনারা নাও লেখার পর নাও আই হ্যাভ টু গো টু মাই ওয়াশরুম, সো অথবা নাও আই হ্যাভ টু গো ব্যাক টু মাই স্টাডি। নাওর পরে আমি আবার অনেক সময় কমা দিই। নাও একটা কনজাংশনের পরে আপনি চাইলে শুরুতে বসলে কমা দিতে পারেন। আবার যদি দুইটা সেন্টেন্স হয় কন্ডিশনালের মতো, ইফ এর পর যেমন একটা কন্ডিশনাল থাকলে দেখবেন যখন আমি কন্ডিশনাল পড়াবো একটা কমা হয়, তারপরে বা ইফ এর আগে একটা কমা হয়, তখন একটা অর্ধেক বাক্যাংশের পরে কমা দিয়ে তারপর একটু মানে বিরতি দেয়া, তারপরে আবার আরেকটা বাক্যাংশ শুরু করাকে মানে মেইনলি কমার কাজটা এখানে। হ্যাঁ, বিরতি স্মল একটা ব্রেক কে বুঝে, পজ কে বুঝে। আপনাদের কারো কোনো কমা নিয়ে আর কনফিউশন আছে? সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আপনি বিকজ এর আগে ইউজুয়ালি বসে না, মাঝে যদি বিকজ যদি মাঝে বসে, কিন্তু বিকজ যদি শুরুতেও বসে, বিকজ এর পরে বসবে না, বিকজ এর পরে যে ক্লজটা থাকবে ওটা শেষ হবে, তারপরে গিয়ে কমাটা বসবে এবং আরেকটা ক্লজ শুরু হবে। যেমন আমরা আগে দেখেছিলাম, একটু আগে দেখেছিলাম যে একটা বিকজ রিলেটেড একটা ছিল। আচ্ছা, আমরা তাহলে একটা লিখি, আমরা একটা সেন্টেন্স লিখি এখানে, ঠিক আছে? এটা একটু ক্লিয়ার করে দিই যাতে কারো কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, বিকজ দিয়ে আমি একটা সেন্টেন্স লিখি, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমরা এখন একটু দেখি এখানে কি লেখা যায়। বিকজ he was busy, he could not attend the wedding ceremony. এখন দেখেন, because he was busy, comma, তারপর কি he could not attend the wedding ceremony. So because he was busy. এখন এখানে কেন আসলো কমাটা? কারণ এটা একটা সেন্টেন্স। প্রথমে এটা একটা ক্লজ, হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ, এটুকু শেষ হলো, তারপর আমি আরেকটা বাক্যাংশ শুরু করলাম, দুইটা মিলে একটা কম্পাউন্ড বাক্য বা সেন্টেন্স তৈরি হলো। কি হলো? he could not attend the wedding ceremony. বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে? এখন এটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে বলি। রায়হান অথবা নাজিফ আপু বা আর কে আছেন, জাহিদ ভাই, আপনারা কেউ হেল্প করেন, বিকজটাকে মাঝে নেন, এটাকে আবার নতুন করে সাজানো যায় কিভাবে? অমিত ভাই আপনিও বলতে পারেন। He could not attend the wedding ceremony because he was busy. ভেরি গুড। এখন এটা কেন হলো? এখানে কমা হলো না কেন? এখন আপনি যদি এখানে কমা দেন, আপনার কিন্তু মানে এখানে যদি আপনি কমা দেন, এখানে কিন্তু বিকজ এর আগে কিন্তু যদি কমা বসে না, কিন্তু ওখানে যদি আমি অন্য কোনোটা ইউজ করতাম, বাট ইউজ করতাম বা অলদো ইউজ করতাম, সেক্ষেত্রে কিন্তু হয়তো বা বুঝতে পারতাম। বিকজ যখন সামনে বসে একটা ক্লজ শেষ হয়, তারপরে কমাটা বসে। সো দ্যাটস হোয়াট আই হ্যাভ সিন। এটার মানে গ্রামাটিক্যাল একটা রুল, আনরিটেন রুল বলতে পারেন আপনারা। এটার কোনো এক্সপ্লেনেশন ওভাবে নাই, বাট হি কুড আচ্ছা, নট তুই অ্যাটেন্ড দ্য পাংচুয়েশন কি কোনো কম্পিটিটিভ এক্সামে আসে? নো, নট রিয়েলি। পাঞ্চুয়েশন আমাদের দেশে আসে না। অন্যান্য আমার মানে ইউনিভার্সিটিতে অ্যাডভান্স ইংলিশে আসে, আমাদের আসে না। সো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো আপনারা একটু মনে রাখবেন যে এই কমা দেয়া আর এই সেন্টেন্স লেখা কিন্তু সেম এই জিনিস আমরা বিভিন্ন ভাবে রিঅ্যারেঞ্জ করছি। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের কনজাংশনের ডিটেইলস। কনজাংশন শেষ। ওকে, কারো কোনো কনফিউশন? আমি ইন্টারজেকশনটা 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, কারণ খুবই স্মল একটা জিনিস। আচ্ছা, দেখতে পাচ্ছেন? ওকে। ইন্টারজেকশন কি হয়? ফিলিংকে এক্সপ্রেস করে।
হুররা, আর্জেন্টিনা ওয়ান দ্য কোপা আমেরিকা। তারপর যদি বলি অ্যালাস, ব্রাজিল লস্ট দেয়ার ম্যাচ, দুঃখ বোঝাচ্ছে। তো কি হয়, সেন্টেন্সের শুরুতে বসে একটা এক্সক্লেমেটরি মার্ক থাকে ইউজুয়ালি। হ্যাঁ, আচ্ছা, ইন্টারজেকশন কয় ধরনের হয়? ফর গ্রিটিং, জয়, সারপ্রাইজ, গ্রিফ অর পেইন, মানে দুঃখ, কষ্ট, সারপ্রাইজ, ওয়াও, সারপ্রাইজ বোঝায়, জয় হচ্ছে কি হুররা বোঝায়, তারপর গ্রিটিং বোঝায় কিছু। আচ্ছা, আমরা দেখি কিভাবে হয়। হে, এটা হচ্ছে গ্রিটিং। হে, হে লিখি না আমরা চ্যাট বক্সে তো লিখি, তাই না? সো হে, গুড টু সি ইউ টুডে, এটা হচ্ছে কি গ্রিটিং এর জন্য ব্যবহৃত হয়। হ্যালো, আই এম জেন, হ্যালো, এটা হচ্ছে কি গ্রিটিং এর জন্য। এগুলোতে বোঝার কিছু নেই, জাস্ট আচ্ছা দেখা দিয়ে যাচ্ছে। হে, হ্যাঁ, হ্যালো, হে এটা কি আসলে ইনফর্মাল মনে হয়, আর হ্যালোটা আর কি ফর্মাল এরকম মনে হয় নাকি? মোর অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে আপনি হেই, লেখার ক্ষেত্রে হ্যালোটা ইউজ করে, বাট হ্যালোটা হ্যালো, হে বলে হে হাউ আর ইউ, মানে এটা হচ্ছে কি আপনার মানে বেশি ডায়ালগ কেউ বা হয়তো কনভারসেশন কেউ ইউজ হয়তো হয়। খুব পরিচিত বা এরকম আর কি কাছের। না, না, কনভারসেশনস এ ইউজ হয়। হে, গুড টু সি ইউ টুডে, আচ্ছা, মানে এটা বলার। অপরিচিত কারোর সাথে তো আর এটা বলবো না, তাই না? তো তখন যখন পরিচিত হতে যায় তখন হয় কি হ্যালো, আই এম জিন, মানে আই এম চেমন্তি। সো এটা বলার কারণ কি আমি নিজে পরিচিত হতে যাচ্ছি। আচ্ছা, interjection for joy কি হুররা, we won the match, said লিওনেল মেসি। সো এটাই হচ্ছে গিয়ে হুররা, জয় বোঝাতে। তারপর হচ্ছে ওয়াও, আই পাস দ্য এক্সাম, এটা কিন্তু জয় আবার কি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার যে সারপ্রাইজ বোঝাতেও ইউজ হয়। ঠিক আছে, এখানে কি কোনো রকম কোনো কনফিউশন আছে কারো? ইটস আ ভেরি ইজি টপিক, মানে এক্সট্রিমলি মানে ইজি এন্ড ইউজফুল, মানে আমাদের ডেইলি কনভারসেশনসে উই ইউজ ইট অল দ্য টাইম। সো হাস্যকর। হুম, আরেকটা হচ্ছে কি কি হোয়াট, হিজ মাদার ডাইড, হোয়াট, এটা সারপ্রাইজের ক্ষেত্রে হোয়াট, হিজ মাদার ডাইড, আই গট প্রমোটেড, মানে সারপ্রাইজ, ও আই গট প্রমোটেড। তারপর ও, আচ্ছা, এটা হইছে সারপ্রাইজ। স্ট্রং সেন্স অফ সারপ্রাইজ বোঝায়। হ্যাঁ, এটা একটা জিনিস খেয়াল করবেন, হা, হোয়াট, ও, এগুলো কি হয়, খুব স্ট্রং সেন্স অফ সারপ্রাইজ বোঝায়। আচ্ছা, এরপরে যাই, গ্রিফ অর পেইন বোঝাতে কি বোঝাচ্ছে? অ্যালাস, হি ইজ ডেড, অ্যালাস হি ইজ ডেড। আউচ, আই হার্ট মাই ফুট, আউচ বললে কি হয়, পায়ে ব্যথা পাইছি বা হাতে ব্যথা পাইছি, এর জন্য আউচ। আর এটা কি, অ্যালাস হি ইজ ডেড, অ্যালাস ব্রাজিল লস্ট দ্য গেম টুডে। সো এগুলো কি স্ট্রং সেন্স অফ ইমোশন বা গ্রিফ বোঝাতে। আনফরচুনেট একটা ইভেন্ট, যেটা দুর্ভাগ্যক্রমে ঘটে বা দুর্ঘটনাবশত ঘটে, সেটা একটা ইয়ে বোঝাতে হচ্ছে। হ্যাঁ, তো সেটার একটা মানে দুঃখ প্রকাশকে বোঝাচ্ছে। আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে আমাদের ইন্টারজেকশন। ইন্টারজেকশন নিয়ে তেমন কিছু নাই আর। তো উই আর অলমোস্ট ডান টুডে, দুইটা টপিক হয়ে গেছে আমাদের আজকে। অল্প অল্প, বাট আমাদের কনজাংশনটা খুবই ইম্পর্টেন্ট, ক্লজ মার্কারের জন্য ইম্পর্টেন্ট, ক্লজ বোঝার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আপনাদের আর একটু চিন্তা করেন যে আপনাদের আরো ভালো ইংলিশ লিখতে হবে, সেক্ষেত্রে লেখার জন্য এটা কাজে লাগবে। স্যারের যেমন, স্যার যখন টেন্স পড়েছে তখন নো সুনার হ্যাড আই, এগুলো লাগছে না, নো সুনার দেন, তারপর স্ক্যারসলি ওয়েন, এগুলো লাগছে, কিন্তু তারপর তারপর টু আছে একটা। হ্যাঁ, তো এগুলো কিন্তু সব লাগে। তো আপনারা কি করবেন, কনজাংশন চ্যাপ্টারটা অবশ্যই প্র্যাকটিস করবেন। কোথা থেকে? ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, নট নেসেসারিলি এখান থেকে করতে হবে, অন্যান্য অনেক ভালো বই আছে, মাস্টার বইটা থেকে করতে পারেন। তারপর আরো অনেক বই আছে, প্রফেসরস এর আরো হয়তো বই থাকতে পারে, আই ডোন্ট নো, অ্যাসিওরেন্স এর গাইড আছে, আপনাদের জর্জেস এমপিটি আছে, যেটা আছে ওখান থেকে প্র্যাকটিস করা স্টার্ট করেন, কারণ এগুলো আসতে পারে এবং এটা আপনাদের কাজে দিবে, 100% কাজে দিবে। আমি আপনাকে 31তম বিসিএস এর একটা প্রশ্ন দেখলাম, দে সাফার্ড। আচ্ছা, এটা করে আমরা শেষ করি, একটা কোয়েশ্চেন সলভ করি আমরা, কি বলেন? সবাই কি আছেন? নাকি কোয়েশ্চেন সলভ করে অনেক টাইম চলে যাবে? না পি, দুই একটা করা উচিত। হ্যাঁ, এই জন্য এটা করছি আমরা এখন। আচ্ছা, দে সাফার্ড মাচ, তারপরে যদি আমরা দেখি ড্যাশ, টর্নেডো had hit their village. ওকে, দেখেন, they suffered much dash tornado hit their village। আচ্ছা,
এখন অপশন যে আছে কি কি আপনারা আমাকে কারেক্ট অ্যান্সারটা বলেন। আনটিল, সিন্স, অ্যাজ ইফ, লেট অ্যালোন। অপশন যে আছে as if এ, একটু খেয়াল করে, হ্যাঁ রায়হান, হ্যাঁ, আনটিল, আনটিল, তারপর হচ্ছে বি হচ্ছে গিয়ে সিন্স। তো এই জন্যই বললাম যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় এগুলো কিন্তু আসে। সি অপশন দেয়া হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ কিন্তু বোঝায় যে হ্যাঁ অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, মনে হয় যেন, হ্যাঁ তারপরে এটার সিন্স ক্ষেত্রে হবে, বলে। এটা সিন্স হবে। আর এটা ডি নাম্বার হচ্ছে লেট অ্যালোন। তো কোনটা হতে পারে বলো? বি, সিন্স হবে, সিন্স। ভেরি গুড, এটার অ্যান্সারটা হবে এটা। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তারা অনেক মানে ইয়ে হয়েছিল, সাফার করছিল, যেহেতু টর্নেডোটা আর কি তাদের আমি আঘাত হচ্ছে, মানে আঘাত এনেছিল। তখন থেকে তারা দে সাফার্ড আর মাচ সিন্স টর্নেডো হ্যাড হিট देयर ভিলেজ। যখন থেকে টর্নেডো আঘাত করে তারপর থেকে বোঝাচ্ছে। ঠিক আছে, সো এই ধরনের প্রশ্ন আসে। সো আপনাদের বুঝতে হবে যে অর্থটা কোনটা। এই জন্য আমি বারবার বলছিলাম যে অর্থ কিরকম আসতে পারে। সো বিসিএস এই ধরনের প্রশ্ন আসে। আমি প্রায় কয়েকটা বিসিএস দেখলাম, আগে স্পেসিফিক্যালি বেশি আসতো, এখন একটু কম আসতো, বাট আসতেই পারে এই ধরনের প্রশ্ন, আবার রিপিট হতেই পারে। আগে আসছে দেখে এখন যে আসবে না আমার কোনো কথা নাই। আপনি 41 এ আসছিল একটা এরকম কনজাংশন 41, হ্যাঁ রিলেটেড 40 কনজাংশন রিলেটেড আসছে। কনজাংশন আসছে, রিলেটেড প্রায় আসে আসছিল। প্রশ্ন। যখন কঠিন হয় কনজাংশন, ছোট ছোট টপিক যেগুলো হাই লাগে না সেখানে প্রশ্ন দিয়ে দেয়। তো আমাদের কথাটা হচ্ছে যে শুধুমাত্র স্ট্রং টপিক গুলো বা স্মল স্মল টপিক আমরা ডিটেইলস করব। যেখান থেকে আসুক আপনারা টাইম দিয়ে করতেছেন, আমি চাই আপনাদের স্ট্রং প্রিপারেশন থাকুক যাতে আপনারা ভালো করতে পারেন। এটা হচ্ছে আমার টার্গেট। সো এটাই হচ্ছে গিয়ে আজকে ক্লাস। সো আপনাদের কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমি চাইলে এখন শেষ করতে পারি। স্যার আপনি বলেন, ক্লাস প্রায় শেষ, দুইটা টপিক শেষ। ঠিক আছে, খুব সুন্দর মানে প্ল্যান্ড ওয়েতে আমরা আজকে গিয়েছি। ধন্যবাদ আপনাকে। ছাত্রদের পক্ষ থেকে আমরা কিছু শুনি। জি স্যার, অবশ্যই। আলামিন ভাইয়া, আপনি তো কখনো কথা বলেন না, আজকে একটু কথা বলেন। মোহাম্মদ আলামিন ভাইয়া, স্যার আপনি একটু কথা বলেন স্টুডেন্টদের সাথে, আমি একটু ব্রেক। ছাত্রদের সাথে কি বলবো, এখন তো আসলে করোনার সময়, যার কারণে আমাদের ছাত্ররা নতুন ভর্তি হচ্ছে না। তো কমপক্ষে 15-20 জন না থাকলে ক্লাস কেমন যেন খালি খালি লাগে। 5-6 জন মিলে পড়াতে আসলে ভালো লাগে না। আমরা তো ইউজুয়ালি 10 জন থাকি, আজকে তাসনিয়া আপু মনে হয় ক্লাস করতে আজকে টায়ার্ড। এমনিতে আরো আজকে অনেকেই নেই, আজকে তাহসিনা আপু নাই, ওই যে তারপরে তামিম ম্যানেজমেন্টের আপু একটা নাই, ভাই, আমি তামিম নাসির আপু ভাই নাই, নাই, শহীদ ভাই তো ম্যানেজমেন্টের একটা আবার ভাই আছে। অসুস্থ। অসুস্থ। হ্যাঁ, তারপরে ওই ভাইও অসুস্থ, so অনেকেই নাই, এর জন্য আর কি একটু মানে খালি খালি। সামনে ভালো সময় আসবে। এখন তো আসলে করোনার জন্য মানুষের বেঁচে থাকাই আসলে বড় শান্তি। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে, ভালো দিনের জন্য অপেক্ষা করতে হবে। দেখবেন যে অবশ্যই সামনে স্যার। যখন একটা অবশ্যই, সার্কুলার হ্যাঁ। দিবে, বিসিএস পরীক্ষার সার্কুলার দিবে, অথবা লকডাউন খুলে দিতে থাকবে, স্কুল কলেজ খুলতে থাকবে, ছাত্রছাত্রীদের তো ফিনান্সিয়াল ক্রাইসিসও আছে। দেখা যায় অনেকে এমনও আছে যারা টিউশনি টাকা দিয়ে আমাদের কাছে প্রাইভেট পড়ে, এটা একটা। আবার অনেকের আছে যে ফ্যামিলি থেকেই ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে গেছে, বাবা মা হয়তো একটা পেশায় জড়িত ছিলেন, করোনার কারণে তারা একটু বঞ্চিত বা আর্থিকভাবে একটু অভাবে আছেন। এরকম অনেক ফ্যামিলি আছে, অনেক ছাত্রই আমাদের শেয়ার করে যে স্যার এরকম এরকম হচ্ছে, এখন কি করব। তো সুতরাং আমাদেরকে অপেক্ষা করি আমরা। আহ মানে সবসময় তো আর একরকম থাকে না, কিন্তু পরিস্থিতি যেমনই হোক আমাদেরকে মোকাবিলা করতে হবে, আমাদেরকে সাবধানে থাকতে হবে। এটা হচ্ছে বড় কথা। আগে বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে, পরে না পড়ালেখার, চাকরি আর ব্যবসা আর অন্য কিছু। সবাই সাবধানে থাকবেন, আমার কথা একটাই। এবং শুধু করোনা না, অনেক ধরনের বিপদ আপদ, যেমন আমি বাইকে চলাফেরা করি, আহ এটা খুবই রিস্কি একটা ব্যাপার।
আপনাদের মধ্যে যদি কেউ বাইকার থাকেন অবশ্যই সাবধানে থাকবেন। অনেক ধরনের অ্যাক্সিডেন্ট, যে শহীদ ভাই বাইকার না, তারপরেও তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানুষের যদি অ্যাক্সিডেন্ট কপালে লেখা থাকে, হাঁটতে হাঁটতে মানুষ হোঁচট খেয়ে পড়ে যেতে পারে। সুতরাং আপনারা সবসময় সাবধান থাকবেন, যে কোনো ধরনের বিপদ আপদ থেকে সাবধান থাকবেন, করোনা থেকে সাবধান থাকবেন। তবে পড়াশোনাটা চালিয়ে যাবেন, ডার্ক হর্সের মতো পড়াশোনা চালিয়ে যাবেন। ডার্ক হর্স বুঝেন তো, যার গতিবিধি তার শত্রুপক্ষ বা প্রতিপক্ষ টের পায় না আর কি। তো এখন আসলে লকডাউন, আপনারা মানে ভাইয়া আমি একটু বাংলায় বলি, হ্যাঁ তলে তলে কোপ। হ্যাঁ, ঠিক আছে, তলে তলে কোপ দিয়ে থাকেন। একদিন দেখবেন হঠাৎ হ্যাঁ, করে লকডাউন খুলে দিয়েছে, সবগুলো পরীক্ষা একসাথে হয়ে যাবে, না তখন নাকে মুখে লাগবে। তখন আসলে ভাই ওই 2 মাস পরে ভালো করতে পারবেন না, চাকরি পাবেন না। তখন কারা ভালো হ্যাঁ, করতে জানেন? যারা আগে থেকেই বেসিক, যাদের স্ট্রং, যারা আগে থেকেই জিনিসপত্র বুঝে পারে, তারা ভালো করবে। সমদেব বলেন, কি বলছেন? আমাদের নতুন একজন ভাইয়া ছিলেন না, যে ওয়াংব, ভাইয়া তো জয়েন করেছিলেন, উনি আজকে ওয়াঙ্গেও ক্লাসে। ভাই আজকে বিজ্ঞান ক্লাসও করেননি, সম্ভবত তিনি আচ্ছা, ব্যস্ত আছেন। না ভালো, আমার ভালো লাগছে স্যার যে আপনার মানে আমরা স্বল্প পরিসরে হলেও আমরা ক্লাস কন্টিনিউ করছি, আমাদের অলমোস্ট 1 মাসের উপরে হয়ে গেছে কিন্তু ক্লাসটা শুরু অ্যাটলিস্ট করলাম। তো এরকম হয় নাই যে একজনও একদিনও অ্যাটেন্ড নাই, এরকম কি হয়েছে কখনো? না এরকম না, তো হয়নি। আল্লাহর রহমতে এরকম হয়নি। যে আপনার যে এরকম হয় আর কি, স্কুল কলেজে টিচাররা মানে ক্লাসে এসে বসে থাকে, কেউ কোনো কারো কোনো না না, খবরই নেই। ওরকম কখনো হয় নাই। হ্যাঁ, সামনে এরকম। আমি আজকে অনেকেই দেখলাম যে নাই, সবসময় তো এরকম হয় না স্যার। আমরা দেখতে পাই যে মোটামুটি আমাদের 10 থেকে 11 জন থাকে, 9 থেকে 10 জন থাকে। তো আমরা যে কয়জন আছি তার সেই কয়জনই আমরা কন্টিনিউ করব আমাদের course আমরা আমি আপনাদের জন্য আরেকটা কথা বলতে চাই যে আমি জানি না যে আসলে এখন ওইভাবে কখনো জিজ্ঞেস করি নাই বা আপনারা কখনো ফিডব্যাক দেন, আপনার কি হেল্প হচ্ছে গ্রামাটিক্যাল যে খুঁটিনাটির বিষয়গুলো যেগুলো আমরা প্র্যাকটিসে ছিলাম না দেখে ভুলে গেছিলাম, হয়তো আমাদের কি হেল্প হচ্ছে? অনেক। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো। হ্যাঁ, আসলে যেটা মানে এই যে কোর্সটা কর মানে কি, এখানে আমার এই একটা কথা বলছে যে এখানে কিন্তু আসলে একটা ডিসকাশন হয়, এখানে আমাদের মধ্যে একটা ডিসকাশন হয়, আমি যেটা জানি বা এত জেনে আসছি, আপনি যে এটার মধ্যে একটা কন্ট্রাডিকশন হয়, এখানের মধ্যে একটা ডিসকাশন হয়, আমরা আরো গভীরে জানতে পারি কোন একটা জিনিস, একটা টপিক বা ওই টপিক সম্পর্কে কিন্তু তার আগ্রহটা হয়ে যায় যে না, আগে এটা জানতাম, এখন তো স্যার এটা বললো, আসলে এটা কি দেখি তো, একটু আসলে একটু ঘাটে দেখি যে না আমি আসলে কি। সো এরকম মানে একটা ইন্টারেক্টিভ এই কোর্সটার মাধ্যমে আমি আপনি মোটামুটি সবাই কম বেশি একটু ইংরেজি জানি, কম সবাই একটু জানি, কিন্তু আসলে তা না, মানে এখানে কনফিউশন দূর হবে, তার মধ্যে অনেক নতুন কিছু জানবো। তার তার মধ্যে বড় কথা, 10টার পরে আজকে ক্লাস আছে, সো ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, এই কথা। একটা পেন আছে পিছনে, একটা পেন থাকে, কিন্তু এটা যদি জাস্ট বাসায় আজকে থাকতাম, মানে আজকে যদি ইয়াটা কোর্সটা না করতাম, সো এরকম কোনো পেইনই থাকতো না। আর নামাজ পড়ছি, একটার দিকে তো আবার ইটালি আর ইসের খেলা, রিল্যাক্স থাকে, এসে ইটালির খেলা তো দেখতে হবে, এইরকম আর কি। সো আসলে ওইরকম না, আর এইটার কারণে মানতে জাস্ট নিজেকে অ্যাক্টিভ রাখা আর কি, এবং সাথে অনেক কিছু জানা। তো সবকিছু মিলে আসলে অবভিয়াসলি মানে এর জন্য এই কোর্সটা আমার করা। মানে আমি কেন এই কোর্সটা করতেছি, আসলে ঘরে বসে বসে ইচ্ছা করলে আমি পুরা গ্রামার বই পড়তে পারবো, কিন্তু এখানে আমি আমার কনফিউশন, আমি আমার থট, আমার চিন্তা ভাবনাগুলো আমি শেয়ার করতে পারবো না, বা আমি শেয়ার করলেও আরেকজন কি ভাবতেছে তার মতো করে আর কি আমি ভাবতেছি না, আমার ল্যাকিংস আছে কোনো ক্ষেত্রে, সো কোনো এরকম কনফিউশন হলে সেটাও আপনার দূর করার কোনো ওয়ে থাকতো না। আরেকটা জিনিস হ্যাঁ, কি, তো এই যে এরকম আর কি। কনজাংশনের যে ক্লাসিফিকেশন গুলা একটা বা কনজাংশন যে ক্লজের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বইয়ে দেয়া নাই। আমরা যখন ডিসকাস করছি সেন্টেন্সের হ্যাঁ, শুরুতে কিভাবে ইউজ হয়, আবার মাঝে কিভাবে ইউজ হয়, এগুলো কিন্তু একা একা পড়ার সময় কিন্তু আসে না। দেখেন ওই ভাইয়া যখন তুললো ওইরকম আর তখন কি। আপনার হ্যাঁ, মাথা আসছে, আবার আপু একটা কথা বললো, কমার বিষয়টা, কমা কোন জায়গায় বসে কোন জায়গায় বসে, সেটা একটা বিষয় ছিল। তো এই জিনিসগুলো হুম, আমরা নিজেরা পড়ছি দেখে বুঝতে ওইরকম। পারছি। আমি আশা করি যে ওইটাই সামনে মানে আরো এক মানুষজন একজনের এক এক থট ইন্টারেস্টেড গুলার হবে। কারণে আমরা অনেক কিছু শিখতে পারি।
ইন্টারেস্টেড হবে, কারণ ক্লাসটা লাইভেও আছে, অনেকে প্রশ্নও করতে পারেন। সো আমি আশা করি যে হ্যাঁ, আর আপনাদের যেন এটাও কাজে আসে। আর এটাও মেন কথা, এটাও একদম সত্যি কথা যে কোভিড এটা আমাদের একদম বড় একটা বাধা আর কি। কারণ অনেকেরই এই কোভিড এর জন্য ফিনান্সিয়াল দিকটা খুবই খারাপ। সো এর জন্য কেউ চায় না যে, অনেকেই মানে বলতে চায় না যে আমার যেহেতু অবস্থাটা খারাপ, আমি কি বলবো যে আহ, ভাই আমার তো ফিনান্সিয়ালি একটু প্রবলেম, ভাই আমি তো টাকা দিতে পারতেছি না বা এরকম কিছু করতেছে, অনেকেই কিন্তু দ্বিধাবোধ করবে। তার কিন্তু স্বাভাবিক। তার মাইন্ডে লাগবে যে না আমি এটা কিভাবে করব, সবাই কোর্স দিয়ে টাকা করতেছে, আমি যদি বলি এখন স্যারকে আমি ছোট হয়ে যাব বা এরকম অনেক অনেক কথাই মাথায় আসবে। সো এই হিসেবে কোভিড এর কথা চিন্তা করে হলেও কিন্তু মানে দেখা যাবে যে মানে আমাদের এই যে এইরকম আর কি আমরা তো মানে চিন্তা করতে স্টুডেন্ট পারি নাই একটু যখন প্রথম লকডাউনটা হয়েছে যে আজকে আমরা এই অবস্থায় দাঁড়ায় থাকবো। এরকম একটা অবস্থায় আসবে, এটা আসলেই এত মানে লম্বা মানে একটা ভাবার যায় সময় না। কেউ এত কখনো লম্বা চিন্তা একটা করে সময় এটা আমি কখনোই ভাবিনি, এবং এখন আসলে বুঝতেছি যে এইটা যে আরো পরবর্তী আরো যে কতদিন যাবে আমি আমার মাথায় ধরতেছে না। কারণ এখন কিন্তু আস্তে আস্তে এই প্রভাবটা বাড়তেছে, বুঝাচ্ছে যে এই যে আমরা আগে যে ভয়টা করতেছিলাম, এখনই ভয়টার সিমটমটা আমরা এখন পাচ্ছি যে না, সামনে কিন্তু অবস্থা খুব একটা ভালো না। আসলেও ভালো, কারণ আমরা সো আশা করতে পারতেছি না যে কত হবে, বাট আশা করতে পারি আপনারা যেখানেই থাকেন না কেন, যেখান থেকে এখন জয়েন করছেন না কেন বা একদম করতেছেন না কেন, পুরা আপনারা সাবধানে পুরো 100% কোভিড মানে মুক্ত হইতে এখন আমার মনে হচ্ছে গত 50 বছরে মনে হয় কোভিড একবারে মুক্ত হবে না, যে অবস্থা দেখতেছি আমরা। এবং কোভিড আমাদের একটা চলাফেরার মধ্যে এরকম কোনো আমি পাচ্ছি না, আভাস পাচ্ছি না। কোভিড যে কতখানি একটা মানুষকে কিভাবে নিয়ে যেতে পারে, এটা কেউ আমার আসলে সেটাই ধারণা করা চোখে যায় না, এটা দেখা। আপনি বুঝতে পারছি, ওইটা রিকল করার দরকার নেই। সো এই হলো কি অবস্থা। সো সবাই সাবধানে থাকেন, আর যারা আমরা ক্লাসে আছি একটু ভালো করে প্র্যাকটিস করি। অমিত ভাইয়া আপনি আছেন, তারপরে যে আলামিন ভাই ক্লাস করেন বাট কখনো রেসপন্ড করেন না, তো আপনারা একটু রেসপন্ড করবেন আমি আশা করি। আর নেক্সট দিন মনে হয় স্যার ক্লাস নেবেন বা আমিও নিতে পারি, আমরা পরে ডিসাইড করে আপনাদেরকে টপিক জানাবো। এরকম ছোট ছোট কিছু আমি আপনাদেরকে বলতাম যে কিছু ছোট ছোট টপিক আছে যেগুলো বড় টপিকে যাওয়ার আগে ইম্পর্টেন্ট, এই টপিক গুলো সেইগুলো, তো এগুলো শেষ করার পর আমরা ভার্ব, ফ্রেজ, ক্লজ সবকিছু কভার করবো। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আচ্ছা আপু এগুলাই পড়াচ্ছে, আপু কি আর কিছু পড়াবে না। ক্লজের আগে আমার ক্লজ মার্কার বা কনজাংশন গুলো জানা জরুরি। ঠিক আছে, আজকের মতো থাকুক তাহলে এখানে, আমরা শেষ করতে পারি মিটিংটা। থ্যাংক ইউ সো ভেরি মাচ যারা জয়েন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আসসালামু আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।